টর্ক কি? টর্ক হচ্ছে ঘূর্ণন সৃষ্টিকারী বলকে টর্ক বলে। হ্যাঁ, যে বলটা ঘূর্ণন সৃষ্টি করে ওই ঘূর্ণন সৃষ্টিকারী বলকে টর্ক বলে। তাহলে এটা হচ্ছে ঘূর্ণন সৃষ্টিকারী বল, এটা হচ্ছে ঘূর্ণন সৃষ্টিকারী বল। ঘূর্ণন 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 সৃষ্টিকারী বল, সৃষ্টিকারী বল। যেহেতু ঘূর্ণন সৃষ্টিকারী বল, এই ঘূর্ণন সৃষ্টিকারী বল এইটা একটা শর্তের ওপরে, সেই শর্তটা হচ্ছে, সেই শর্তের মধ্যে তুমি দেখতে পাবা বলের ভ্রামককে টর্ক বলে। বলের ভ্রামককে টর্ক বলে, টর্ক বলে। অর্থাৎ টর্ক টাও সমান সমান আর ইন্টু এফ। এই আর ইন্টু এফ এটা হচ্ছে বলের ভ্রামক। টর্ক টাও ইকুয়াল আর ইন্টু এফ, এটা হচ্ছে বলের ভ্রামক। এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে বলের ভ্রামক। এবার একটু খেয়াল করো, আমরা পদার্থবিজ্ঞানে এইরকম অনেক কিছু পাবো, যেমন যেমন কৌণিক ভর। এই যে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে টর্ক টাও, তোমাকে লিখে দিলাম আর ইন্টু এফ। আবার এল সমান সমান আর ইন্টু পি, এরকম পাবা আই সমান সমান এম ইন্টু আর স্কোয়ার। আমাদের পদার্থবিজ্ঞানে এই টাউটার নাম হচ্ছে টর্ক, এই টর্ক সমান সমান আর ইন্টু এফ। আবার এল মানে হচ্ছে কৌণিক ভরবেগ, নো লেখালেখি, আই ডোন্ট লাইক লেখালেখি। এল মানে হচ্ছে কৌণিক ভরবেগ, তাহলে এই আই মানে হচ্ছে জড়তার ভ্রামক। এটা আমরা কিভাবে পড়বো? বলের দেখো 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 কিভাবে পড়বো? বলের ভ্রামককে টর্ক বলে। এই পি মানে হচ্ছে রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে। বলের ভ্রামককে টর্ক বলে, রৈখিক ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে। এইরকম এটাকে আমি ভেঙে লিখবো এম ইন্টু আর ইন্টু আর। ভর ভ্রামকের ভ্রামককে জড়তার ভ্রামক বলে। তো এরকম অনেক কিছু তুমি পদার্থবিজ্ঞানে পাবা, এভাবে সংজ্ঞায়িত করা যায় এবং এগুলো এমসিকিউ আকারে আসে যে অমুকের ভ্রামককে কি বলে। তাহলে বলো, আমি যেদিন যেটা পড়াবো সেদিন সেটা লিখে দেবো, অমুকের ভ্রামক তমুকের ভ্রামক এই সেই, সেদিন সেটা লিখে দেবো। আজকে আমি টর্ক পড়াচ্ছি তাই ওটি টর্কের কথা লিখে দিচ্ছি। এটা লেখার জন্য তোমার যানজীবন ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজনই দেখি না আমি। তার মানে আমি আবার বলে দিচ্ছি, বলের ভ্রামককে টর্ক বলে, রৈখিক ভরবেগের ভ্রামককে কৌণিক ভরবেগ বলে, ভর ভ্রামকের ভ্রামক। তার মানে কি বুঝলা? পদার্থবিজ্ঞানের দূরত্বকে বলা হয় ভ্রামক। অর্থাৎ বল ঘূর্ণন সৃষ্টিকারী বল পরিমাপককে বলা হয় টর্ক। ঘূর্ণন সৃষ্টিকারী বল পরিমাপক, পরিমাপক মানে কি? দূরত্ব। তাহলে ঘূর্ণন সৃষ্টিকারী বল পরিমাপককে বলা হয় টর্ক। তো এখন কথা হচ্ছে, এই টর্ক আমাদের বইয়ে একরকমভাবে বের করছে, বিশেষ করে ইসাক স্যারের বইয়ে, আবার ওপর ক্লাসের বইয়ে আর একরকমভাবে বের করছে। দুটো বইয়ের মধ্যে একটু দুই ধরনের ডিফারেন্স আছে। তো প্রথমেই এই যেহেতু দুইটা বই ঘেটে, একটা আমাদের বই আমাদের সিলেবাসের বই আর একটা বই সিলেবাসের বই ঘেটে এই জিনিসটাকে দুইভাবে সংজ্ঞায়িত করা যায়। যেমন যেমন নাম্বার ওয়ান, এক নাম্বার দেখো একটু, আমরা স্টার মার্ক দিলাম। ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব ও দূরত্বের সাথে লম্ব বরাবর বলের গুণফলকে, কেউ লিখবা না, হ্যাঁ, দূরত্বের সাথে লম্ব বরাবর বলের গুণফলকে, লম্ব বরাবর বলের গুণফলকে টর্ক বলে। ফলকে টর্ক বলে। এটা এক বই লেখা। আর এক বই এইভাবে লেখা, ঘূর্ণন অক্ষ থেকে বল ও বলের সাথে লম্ব দূরত্বের গুণফলকে টর্ক বলে। এটাই কোনো বইয়ে লেখা টর্ক বলে, এটা কোনো বই লেখা। আবার কোনো বইয়ে এই দুটার একটাও লেখা নাই,
তারা এইভাবে লিখে আছে। কিভাবে লিখছে আমরা একটু দেখে আসি কিভাবে লিখছে। ওকে, তারা লিখছে কিভাবে, তারা লিখছে এইভাবে। আমরা একটু একটু ব্লক করি, জায়গা সংকট হয়ে যাবে। একটু উপর দিকে তুলে দিই এবং কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে তোমাদের একটু দেখতে সুবিধা হয়। এই কালার দিয়ে দিই। তারা কি লিখছে 3 নম্বর সংজ্ঞা, তারা লিখছে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর ভেক্টর ও বলের ক্রস গুণফলকে গুণফলকে টর্ক বলে, টর্ক বলে। এই তিনটাই তোমাকে এই বোর্ডের মধ্যে বুঝাই দেব, তিনটা টাইপই বোর্ডের মধ্যে বুঝাই দিব। তো এখন আনুষ্ঠানিকভাবে একটা কথা লিখব। কি কথা লিখবেন আনুষ্ঠানিকভাবে, যেহেতু আমাদের জায়গার সৃষ্টি হবে কম। আচ্ছা বলো তো, টর্ককে কি দ্বারা পরিষ্কার হয়? এক লাইনের মধ্যে লিখে ফেলবো, এক লাইনের মধ্যে। টর্ককে টর্ককে এক লাইনের মধ্যে লিখে ফেলবো, বড় করে নালে পিছন থেকে দেখতে পারবে না। টর্ককে টর্ককে এইটার নাম হচ্ছে টাউ। হয়তো ভাষার যাতে ভুলেও যেতে পারো, কারণ প্রথম হয়তো দেখতেছো এই জিনিসটার সাথে টয়ের টা আসো, টাউ। টাউ দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, করা হয়। একক কি? একক। টর্কের একক কি? সো মাচ ইম্পর্টেন্ট। দেখো ওপরে লেখা রাখছি বলের ভ্রামককে টর্ক বলে। তাহলে টর্কের রাশিমালাতে দেখো একটু আর ইন্টু এফ। আর মানে হচ্ছে মিটার, এফ মানে হচ্ছে নিউটন। তার মানে একক হবে নিউটন ইন্টু মিটার। বাহ বাহ। এফ এর মধ্যে কি আছে স্যার? এফ এর মধ্যে আছে আর ইন্টু এম এ। এখান থেকে তো লিখতে পারো স্যার, আর মানে হলো মিটার, এম মানে কেজি, আবার ওটা মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটা হবে কেজি মিটার। আমার দুটা, একটা এর মধ্যে মিটার আছে আর একটা এখানে একটা মিটার আছে। তাহলে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। অবশ্যই মাত্রা সমীকরণ কি হবে? মাত্রা সমীকরণ। তাহলে এটা হলো আমাদের জায়গার সংকট, মানে জায়গার সংকট। হ্যাঁ, এবং হ্যাঁ খালি লিখে রাখলাম মাত্রা, এটা খালি লিখে রাখলাম। হ্যাঁ, সমীকরণ আর লিখলাম না, খালি মাত্রা লিখলাম, যেহেতু জায়গা কম মাত্রায় লিখলাম। মাত্রা কি হবে স্যার বলো? এই আর এর মাত্রা কি স্যার? লেন্থ এল স্যার। এম এর মাত্রা কি স্যার? ম্যাস, ম্যাসের এম স্যার। বলো তো এর মাত্রা কি? যদি ডট দেয় না, এম। হ্যাঁ স্যার এর মাত্রা কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এল পার টি স্কোয়ার, এল পার টি স্কোয়ার। তাহলে এল পার টি স্কোয়ার মানে টি মাইনাস টু। ফলাফল এম এল স্কোয়ার টি মাইনাস টু। এটা হচ্ছে মাত্রার সমীকরণ, এম এল স্কোয়ার টি মাইনাস টু। এটা হচ্ছে একক, আর একেটাও দ্বারা পরিষ্কার হয়। মোটামুটি হয়ে গেছে আমাদের কারবার। এখন এটাকেও আমার একটু ওপর দিকে সরে নিতে হবে, এটাকে একটু ওপর দিকে সরে দিব। হ্যাঁ, এবং কালারটাও আমরা চেঞ্জ করে দিব, যেহেতু আমাদের জায়গার সংকট। একটার মধ্যে সব কিছু নিয়ে আসলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। কালো কালার না দিয়ে আমি দিলাম হচ্ছে বেগুনি কালার, পিঙ্ক কালার দিলাম। ওকে ওকে, এবার তাহলে কি করবেন? এটাকে সরে নিলাম, একবারে উভয় পক্ষকে সরে নিলাম। চলো এখন এই তিনটার ব্যাখ্যা এখন আমরা দিচ্ছি ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ তিনটির ব্যাখ্যা এখন আমরা দেব। ওকে স্যার। প্রথম কথা, সো মাচ সিম্পল। এটা দেখো, প্রথম কথা, এটা আমার একটা দণ্ড, এটা আমার একটা দণ্ড, এটা আমার একটা দণ্ড, অ্যাজ লাইক এরকম। এটা হচ্ছে তার ঘূর্ণন অক্ষ, এর ভেতর দিকে আছে, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। তাহলে এটা হচ্ছে আমার দণ্ড স্কেল, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। তাহলে ঘূর্ণন অক্ষটা অপর নিচ বরাবর আছে, অ্যাজ লাইক এরকম অপর নিচ বরাবর আছে। এটা বোঝানোর জন্য এখানে আমরা দিচ্ছি ক্রস, যে এই দণ্ডের ঘূর্ণন অক্ষ আছে অপরের নিচ বরাবর, এটাকে আমরা দিলাম ক্রস দিলাম। এবার আমি কি করলাম? আমি বল দিলাম এই দিক বরাবর, এই বরাবর। এবং তোমরা দেখলে একটু খেয়াল করলে তুমি দেখবা দূরত্বের সাথে লম্ব বরাবর বল দিয়েছি। কেন আমি দূরত্বের সাথে লম্ব বরাবর বল দিলাম? আমি যদি এইভাবে বল দিতাম, অ্যাজ লাইক এরকম করে বল দিতাম, তাহলে স্যার আমার যেদিকে দূরত্ব হতো ওই দিকে আমার বল কাজ করতো। তাহলে এই দূরত্বের বলের গুণফল থেকে এই বডিটা
ছিটকে ওইদিকে চলে যেত এবং কৃতকাজ সম্পূর্ণ হতো। কি কাজ? কৃতকাজ। কারণ কাজের মাত্রা সমীকরণ এবং টর্কের মাত্রা সমীকরণ একই কাজের, কারণ আর ইন্টু এফ মানে তো কৃতকাজ, আর ইন্টু এফ মানে বিশেষ ক্ষেত্রে হবে টর্ক, আবার বিশেষ ক্ষেত্রে হবে কৃতকাজ। তো আমি যদি এদিকে বল দেই আর এ যদি ছিঁড়ে ছুটের থেকে চলে যায়, এটার মধ্যে থেকে বেরোয় চলে যায়, তাহলে ওই বল ওই দিকের বল আর দূরত্ব ওখানে স্কেল সরে যাবি, দূরত্ব ঘটে যাবি, মানে একটা দূরত্ব অতিক্রম করবে একটা বল দিয়ে, তাহলে এখানে কৃতকাজ সম্পন্ন হবে। বাট আমাকে ঘোরাঘুরির জন্য এইভাবে বল দেওয়া যাবে না। তাহলে কিভাবে বল দিতে হবে স্যার? এই বলটাকে ধরে এইরকম করে লম্ব বরাবর বল দিতে হবে, এরকম করে ধরে এইরকম ভাবে লম্ব বরাবর বল দিতে হবে। তাহলে এই যে বলটা তুমি দেখতে পাচ্ছ এটাকে আমি লম্ব বরাবর, তাহলে কি ঘটবে? তাহলে এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এই স্কেলটা ওইদিকে বলের কারণে এই যে এইভাবে বল দিচ্ছি, আমি এইভাবে বল দিচ্ছি, তাহলে এইভাবে বল যদি আমি দেই তাহলে কি করবে? এভাবে যদি বল দেই তাহলে এইভাবে এসে ঘুরতে থাকবে, এই বলের কারণে সেইভাবে ঘুরতে থাকবে। এদিকে বল বলের কারণে বারবার ঘুরে যাচ্ছে, বলের কারণে বারবার ঘুরে যাচ্ছে, বলের কারণে বারবার ঘুরে যাচ্ছে, তাহলে এইভাবে। এবং তুমি দেখতে পাচ্ছ দূরত্বের সাথে বলটা অল টাইম কত ডিগ্রি কোণ করছে? 90 ডিগ্রি, অল টাইম 90 ডিগ্রি। হ্যাঁ, দূরত্ব দিকে বল এদিকে, দূরত্ব ওইদিকে বল এদিকে, অল টাইম 90 ডিগ্রি। তাহলে এই বল আর এই দূরত্বই এখানে টর্ক সৃষ্টি করবে, যা কিনা বস্তুকে ঘুরাবে। তাহলে এই বল এবং এই দূরত্বের গুণফলকে বলা হয় ঘূর্ণন সৃষ্টিকারী বল। ঘূর্ণন সৃষ্টিকারী বলতে কি হয়? বস্তু ঘোরে। তাহলে এখানে টর্কের পরিমাণ কত হবে স্যার? টর্ক টাও সমান সমান আর ইন্টু এফ, এটা হচ্ছে টর্ক। ইয়েস স্যার। এখন কথা হচ্ছে কি, এই বিষয়টা একটু জটিল যদি করা যায় তাহলে এইভাবে জটিল করতে হইবে। এটা আমার স্কেল, এটা আমার স্কেল, ওকে, এটা আমার অক্ষ, এই অক্ষের সাপেক্ষে স্কেলটা ঘুরবে, এই অক্ষটা অবশ্যই ওপরে নিচ বরাবর, আর এই দিকে আমি দিচ্ছি একখান বল। জি স্যার। এবং এই যে বল দিচ্ছি, এই বলটা আমি দিচ্ছি থিটা কোণ করে। তাহলে এখানে আছে দূরত্ব, তাহলে এটা হলো ব্যাসার্ধ ভেক্টর, এটাই এই ব্যাসার্ধকে কেন্দ্র করে এটা ঘুরবে অক্ষের সাপেক্ষে। তাহলে এটা কি স্যার? এটা হচ্ছে বল এফ, তাহলে এটা এখানে হচ্ছে বল দিলাম এফ। এই বলটার দুটি অংশ আছে। এখন কথা শোনো, আমি যদি এইদিকে বল দেই তাহলে বস্তু ঘোরে না, ওইদিকে বল দিলে, আবার এদিকে দিলে ঘোরে, কিন্তু মাঝখানে কোনো একটা দিক দিলে তাহলে কেউ আমরা দেখতে চাই, অর্থাৎ এদিকেও দেবো না এদিকেও দেবো না, তাহলে দেবো কিভাবে? এইভাবে। তাহলে কিভাবে দিচ্ছি সেটা তো আমাকে বলতে হবে। তাহলে এখানে কোণের কথা আমাকে বলে দিতে হবে যে কত কোণ করে বল দিচ্ছি, থিটা কোণ করে। থিটা কোণ করে যদি বল দেই তাহলে এই বলের দুটো অংশ আছে, একটা অংশ আছে হচ্ছে আমার এই দিক বরাবর, আর একটা অংশ আছে আমার ওই দিক বরাবর। তাহলে বল যার সাথে কোণ উৎপন্ন করবে সেদিকে কস থিটা, তাহলে এদিকে হবে এফ কস থিটা, আর বলের ওই দিকে অংশ হবে এফ সাইন থিটা। এবং এই বলটাকে এই মাত্র ভাঙলাম, তাই বলটা ক্রস কেন্দ্র দিছে। এই বলটা নষ্ট বল, ওই দিকের যে বলটা ওটা সবসময় হিঞ্জের উপর টান ফেলাবে, না পারবি ছিঁড়ে ছুটে যেতে, মানে না পারবি কইতে, না পারবি সইতে, এরকম একটা অবস্থা। আর এই দিকের যে বলটা দেখতে পাচ্ছ যেটা কিনা এফ সাইন থিটা, যেটা কিনা ব্যাসার্ধের সাথে লম্ব হয়ে আছে, ওই বলটাই আসলে এখানে ঘূর্ণন সৃষ্টি করবে। তার মানে এখানে ঘূর্ণন সৃষ্টিকারী এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এখানে ঘূর্ণন সৃষ্টিকারী বল কত হবে? টাও সমান সমান আর ইন্টু এই বল দিয়ে আমার ঘূর্ণন সৃষ্টি হবে না, তাহলে এই বল দিয়ে ঘূর্ণন সৃষ্টি হবে, সেই বল হচ্ছে এফ সাইন থিটা। জি স্যার। তাহলে এইটা আমার এখানকার টর্ক। আমরা যদি বিষয়টাকে রিয়েলাইজ করি তাহলে বিষয়টাকে এভাবে রিয়েলাইজ করব। আমার বুক মানে বুকের ভিতরে এক্সিস সাপেক্ষে ঘোরে এভাবে। হোয়াট ইজ দিস? দিস ইজ এফ। তাহলে এফ এর এদিকে অংশ এফ কস থিটা, আর এদিকে হচ্ছে এফ সাইন থিটা। তো এফ কস থিটা দিয়ে ওইদিকে সার ছিঁড়ে দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ওইদিকে তো যাবে না, কারণ অক্ষ তো অনেক শক্তিশালী। তাহলে এটাতে কোনো ঘোরার কোনো অবস্থায় সৃষ্টি, মানে ঘুরির জন্য এটা কোনোভাবেই দায়ী না এই বলটা, অর্থাৎ এফ কস থিটাটা এফ সাইন থিটা জনিত কারণে একটু ঘুরে এলো। এখানে যখন আসলো তাহলে ওদিকে কি আছে এফ কস থিটা, আবার এদিকে আছে এফ সাইন থিটা, আবার ঘুরলো। এখানে আসার পর এদিকে কি আছে এফ কস থিটা, এখানে কি আছে এফ সাইন থিটা, আবার ঘুরলো। তাহলে এই যে দেখো অল টাইম থিটা কোণ করে আছে, এখানে অবস্থা এফ কস থিটার ওদিকে এফ সাইন থিটা আবার ঘুরলো, এখানে এফ কস থিটার ওদিকে এফ সাইন থিটা আবার ঘুরলো, এদিকে এফ কস থিটা এদিকে এফ সাইন থিটা আবার ঘুরলো।
তাহলে এইভাবে সে অনবরত ঘুরতে থাকবে। কিন্তু এই টাইপের যদি কোনো বল থাকে, এইটা সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবা। কেন? কারণ এই বলটা একটা নষ্ট বল, এমন প্রজাতির নষ্ট বল যে এটা হিঞ্জের ওপরে, এটাকে বলা হয় হিঞ্জ বা বিয়ারিং, এই সাপোর্টের ওপরে অল টাইম ওইদিকে 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 অল টাইম বল দেবে। যার ফলে এই টাইপের কোনো কিছু থাকলে এখানে যে বিয়ারিংটা থাকবে ওটা দ্রুত গতিতে ক্ষয় হয়ে যাবে বা জং ধরে নষ্ট হয়ে যাবে বা ক্ষয় হয়ে যাবে দ্রুত গতিতে। আমার বিয়ারিংটা বারবার প্রত্যেক দিনে ঘুম থেকে উঠে বিয়ারিং পাল্টা লাগে, না হলে হয় না। তাহলে তোমরা বল দেবা অল টাইম কিভাবে, এটার সাথে যাতে ওইদিকে কোনো বলের অংশ না থাকে, হিঞ্জের পরে যাতে কোনো টান না পড়ে, তাহলে কি সুন্দর করে ফাইন করে ঘুরবে, এইভাবে ঘুরবে, এইভাবে। এখানকার টর্ক হচ্ছে এটা। তো আমরা একটু খেয়াল করে দেখবা যে আমরা এখানে একটা পার্ট বুঝিয়েছি ওই পাশে। হ্যাঁ, আমরা কালিতে একটু সেপারেট করে দিই যাতে তোমাদের তুলতে কোনো সমস্যা না হয়। আমি তো তুলতে দিচ্ছি না, একবারে তো তুলতে দেবো, সেখানে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। ওকে, এবার কালিতে আমরা এখানে আরেকটা পার্ট করে নেব, এখানে আরেকটা পার্ট করে নেব। একটু খেয়াল করে দেখি আমরা, হ্যাঁ আরেকটা পার্ট করে নেব এইভাবে। এটা তো সিম্পল তরিকা, একদম সিম্পল। এটার সাথে কি ম্যাচিং হয়? অবশ্যই, সত্যি সত্যি। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এদিকে হবে এফ কস 30 আর ওটা হবে এফ সাইন 30। এফ সাইন 30 জনিত ঘুরবে, তাই তো? এবার এটা যদি 30 ডিগ্রি হয়, এটা এইটা বল কত ডিগ্রি কোণ করছে? 30 ডিগ্রি। তাহলে এখানে কত পার্সেন্ট লাগছে? 30। এই বলটা যদি এখানে 30 ডিগ্রি কোণ করে তাহলে এখানে কত পার্সেন্ট লাগে? 30। আচ্ছা দেখো তো এখানে বলটা কত ডিগ্রি কোণ করছে লাইনের সাথে? 90। এখানে যদি তুমি 90 বসাও তাহলে কিন্তু ওটা খুঁজে পাবা। যেমন সাইন 90 মান 1 থাকলো কি আর ইন্টু এফ, ওই যে আর ইন্টু এফ, হিসাব বরাবর গেল। এবার স্যার ইসাক স্যারকে এভাবে আলোচনা করছেন না, এভাবে কি আলোচনা করছেন না? না 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 না। তাহলে যে আলোচনা যে করলেন, হ্যাঁ করলাম, বইয়ের বিশ্বের বই এভাবে বলা আছে বা এভাবে বের করে, এভাবে আমরাও পড়ে আসছি। তাহলে স্যার এটা কোনটার সাথে ম্যাচিং হলো? চলো সেটা একটু হিসাব বরাবর করে নেই। দেখো আমি এখানে বলকে ভাঙাইছি, দূরত্ব সেম রাখছি, দূরত্বকে আমি হাতই দেই নাই। তার মানে দূরত্বের সাথে বলকে আমি বলের উপাংশ আমি গুণ দিছি। তাহলে দূরত্বের সাথে এই যে ঘূর্ণ অক্ষ থেকে দূরত্ব, দূরত্বের সাথে লম্ব বরাবর বলের লম্ব বরাবর বল, লম্ব বরাবর বল, এই বলটা কি লম্ব বরাবর, ওই বলের গুণফলকে টর্ক বলে। তার মানে আমরা এটা কেবল সংজ্ঞায়িত করলাম, এখানে এই জিনিসটা সংজ্ঞায়িত করলাম। ইসাক স্যার দুর্ভাগ্যক্রমে উনি এটা দিয়ে সংজ্ঞায়িত করছে। স্যার আমি ওটা পড়বো না স্যার, আই লাইক ইট, আমার এটা খুব ভালো মনের মধ্যে ঢুকে গেছে স্যার। না, ওটার দরকার আছে এবং ওটার দরকার আছে বলেই আমি আলোচনা করছি। ইসাক স্যার ওইভাবে আলোচনা করছে, নিচেরটা ওই আলোচনাটা একটু আধ্যাত্মিক লেভেলে। আর তাই তো তোমরা একটু পড়াশোনাটাকে একটু বুঝতে পারো কম। চলো একটু দেখে আসি ওইটা ইসাক স্যার কীভাবে আলোচনা করছে। ইসাক স্যার আলোচনা করছে, এবার খুঁজে দেখি, ফাইন করে দেখবা কিন্তু। ওকে, এটা আমার এক্সেল দণ্ড বা স্কেল, এটা ঘূর্ণন অক্ষ। এবার আমি দিলাম এখানে বল, ঘূর্ণন অক্ষ থেকে বল দিলাম, এই স্যার দিলাম বল, স্যার দেন বল। কত কোণ করে বল দিয়েছেন? এখানে থিটা কোণ করে বল দিয়েছে। কি পরিমাণ বল দিয়েছেন? এফ পরিমাণ বল দিয়েছে। এই বলের লাইন অফ অ্যাকশন এইটা কি স্যার? বুঝলাম না। লাইন অফ অ্যাকশন, এটা হচ্ছে বলের লাইন অফ অ্যাকশন। অর্থাৎ আমি যদি তোমাকে বলি বল কি এই লাইন বরাবর কাজ করছে? নো। এই লাইন বরাবর বল কাজ করছে? নো। আমরা একটু কালি চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই কালি দিয়ে দিলাম। হ্যাঁ, বল কি এই লাইন বরাবর কাজ করছে? বলো, এই লাইন বরাবর কাজ করছে? না। তাহলে বল কাজ করছে এই যে এই লাইনের সমান্তরালে, এখন হয়ে গেল লাইন বরাবর, এই লাইন বরাবর বল কাজ করছে। ওকে স্যার, এই লাইন বরাবর বল কাজ করছে, একদম বরাবর হতে হবে, এই যে বরাবর বানাই ফেলছি। তাহলে এটা বলে লাইন অফ অ্যাকশন। এবার এটা আমার ব্যাসার্ধ আর, তাহলে এটা আমার আর ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, আর এটা আমার বলের লাইন অফ অ্যাকশন বল। ইসাক স্যার বলছে খবরদার থাবড়াবো যদি এই এফকে ভাঙাস। ইসাক স্যার বলছে খবরদার, এটা তো বলেনি ইসাক স্যার, কোন বই বলছে তোকে থাবড়াবো বলছে রে? না, একটু রসকস মিশাচ্ছি যে খবরদার এই বলকে ভাঙাবি তো তোকে থাবড়াবো, ইসাক স্যার বলছে। বলছে স্যার এটা কি করা যাবে তাহলে? উনি বলছে এখান থেকে লম্ব টানবি,
দেখ এটা এটা লম্ব, তার মানে এই কোণটা কত ডিগ্রি? অবশ্যই 90 ডিগ্রি। আমি বললাম জি স্যার, ফাইন ফাইন, এটা 90 ডিগ্রি। এটা থিটা হলে বিপরীত কোণ হিসেবে এটাও হবে থিটা। যদি তাই হয় তাহলে এটা আমার লম্ব হবে, বিকজ অফ 90 অপোজিট এর কি? অতিভুজ। এটা অতিভুজ, অতিভুজ না? তাহলে এটার নাম দিয়ে কোষে উনি ও, এটার নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি। ত্রিভুজ ও এ বি এ, এই ত্রিভুজের মধ্যে উনি বলছে এটা আমি চাই। উনি চাই, কেন চাই পরে দেখিচ্ছি। এটা উনি চাই, তার নাম কি দেখে আসি তো। এটা যদি 90 অপোজিট এর অতিভুজ, তাহলে এর কিচ্ছা তো শেষ। এবার যার সাথে কোন তুলনা তার নাম ভূমি, তাহলে এটা কি হলো? ভূমি। আর এর নাম কি? লম্ব। তাহলে এই ত্রিভুজের মধ্যে সাইন থিটা সমান কি লিখতে পারি? লম্ব ওবি ডিভাইডেড বাই অতিভুজ আর। তাহলে ওবি মানে আমি কি লিখবো? আর সাইন থিটা। তাহলে এর নাম হচ্ছে আর, সরি, আর সাইন থিটা। ইসাক স্যার বলছে, আমি না, ইসাক স্যার বলছে যে এই এখানে বলকে ধরার কোনো দরকার নাই, বলে ধরা রাখবি না। তাহলে কি করবো স্যার? উনি বলছে তুই টর্ক এভাবে বের করবি। কি? টর্ক টাও সমান সমান বলটাকে সেম রাখবি, জি স্যার, আর বলের সাথে দূরত্বের ওই অংশ নিবি যেটা কিনা লম্ব হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই লাইন বরাবর বল, তার সাথে এটা লম্ব হয়ে আছে, তাহলে এই দূরত্বটা বলের সাথে কি আছে? লম্ব। তাহলে এটা হচ্ছে বলের লম্ব দূরত্ব। উনি বলছে এর সাথে রেগুন দিবি, দিলেই তুই টর্ক পাবি। আমি হ্যাঁ হ্যাঁ, এটিও আর এফ সাইন থিটা, এটিও এফ আর সাইন থিটা একই তো। তাহলে এখান থেকে যে ডাটা পাবো এখান থেকে তো একই পাবো। ক্লিয়ার কিনা? উনি এই লেভেলে আলোচনা করছে। উনি আসলে কি করেছে? উনি আসলে কি করেছে? উনি আসলে যে কাজটা করার চেষ্টা করিয়াছে, আমি তোমাকে এখন ছেড়ে বলি যে উনি আসলে কি করছে। উনি আসলে এটা কাম করছে, কাম তো না, অকাম। কি অকাম? উনি একটু যদি বলে দিত সাইড নোট করে, তাহলে আমি অন্তত খুশি হতাম যে যাক, একটা কামের কাম করছে। উনি সাইড নোটে কোনো কিছু বলেও নাই। অবশ্যই এই সমস্ত ভালো ভালো জেলে বাচ্চা পরে বেশি, তারা অবশ্যই এটা খুঁজে পাবি, অটোমেটিক খুঁজে পাবি। এটা যদি আমাদের আর হয়, এটা যদি আমাদের থিটা হয়, কিটা, এটা যদি আমাদের থিটা হয় ছাড়, তাহলে আর এর এই দিকে অংশ দেখতে চাই, আর এই ওই দিকে অংশ দেখতে চাই। কি কোন করে অংশ? থিটা কোন করে অংশ দেখতে চাই আরে। তাহলে দেখো এটা থিটা হলে এটা থিটা হবে, কারণ এই দুটো লাইন সমান্তরাল। দেখো এই দুটো লাইন সমান্তরাল, না হলে বুঝে নাও। তাহলে এই আর এর আরেকটা অংশ হচ্ছে কিনা এইদিকে, জি স্যার এদিকে না, তবে এই দুটো অংশ লালে লাল, কি লালে লাল, শাহজালাল লালে লাল, এই দুটো অংশ একটার সাথে আরেকটা 90 ডিগ্রি কোণ করছে। তাহলে আর এর অধিকাংশ কত হবে? স্যার আর, স্যার আর কস থিটা, যার সাথে কোণ সেদিকে কস থিটা, আর এদিকে হবে আর সাইন থিটা। তোমরা কি বিষয়টা ক্লিয়ার? বিষয়টা বুঝছো? আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে? তোমরা কি কেউ বলতে পারবে? চেকেট চেকেট চেকেট, হ্যাঁ চেকেট, ফাইন ফাইন স্যার, সেই এদিকে দেখো, সেই তো হবি। হ্যাঁ খেয়াল করো, আর একটু কমাবো, কমাই নেন স্যার, কমাতে ফাইন লাগে। ওকে, এবার তাকাও, এই হচ্ছে স্যার, ফাইন ফাইন ফাইন। এবার এদিকে তাকাও, কাহিনী কি? হোয়াট ইজ দিস? বোঝার চেষ্টা করবা। স্যার এটা একটা সামান্তরিক স্যার। ইয়েস, উনি যে কাজটা করছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো তো এর সাথে কি ম্যাচিং ম্যাচিং হয়। ধরো এটা, ধরো ধরো, ও ও হোয়াট ইজ দিস? আর আর এদিকে অংশ কত? আমার ডেটে। আর এদিকে অংশ কত? আর সাইন থিটা। আর ওদিকে কি? আর কস থিটা। ওটা আর কস থিটা হলে এটা কি হবে? আর কস থিটা। ও, উনি আসলে উপাংশে ভাঙছে কাকে? আর এর, অর্থাৎ এদিকে আর কস থিটা, এদিকে আর সাইন থিটা। এটা হচ্ছে আর কস থিটা, এটা কি? আর সাইন থিটা। আর ওই অংশ নিয়েছে যেটা কিনা বলের সাথে কি আছে? লম্বা আছে। উনি এখন এখানে সরাসরি বলেনি যে আমি উপাংশে ভেঙেছি, উনি বলছে এই ত্রিভুজের মধ্যে কেটে লেখা যায়, এখান থেকে টর্ক বের করা যায়। এটা কিচ্ছা। ওকে, এখন এই টর্ক একটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে যেহেতু টর্ক, এই টর্ক পুরো টর্কটা একটা ভেক্টর রাশি, তাহলে এত ডিরেকশন আছে। এখন কথা হচ্ছে কি ডিরেকশনটা কিভাবে নির্ণয় করব, এটা ভালো করে খেয়াল করে দেখবা।
আমরা এখন ডিরেকশন নিয়ে কথা বলবো, টর্কের ডিরেকশন নিয়ে। প্রথমে আমি এই কনফিউশনটা দূর করতে চাই, কারণ কে কোথা থেকে আসছে আমি জানি না। প্রথমে এই কনফিউশনটা আমি দূর করতে চাই। যদি এটা এ ভেক্টর হয়, খেয়াল করবা, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, এই কনফিউশনটা আমি তুরুস করে দূর করে দিই। ওকে, দেন স্যার, হোয়াট ইজ দিস? এ ভেক্টর, এটা কি বি ভেক্টর, এটা কি থিটা। এবার যদি এর থেকে বিতে ক্রস গুণন করি, তাহলে এ ক্রস বি মানে কি, এর থেকে তল, তল উপর এর উপরে হাত রাখবো লম্বাভাবে, ডান হাত, ফোর ফিঙ্গারকে কল করবো কার দিকে, ছোট কোণে কল করবো কার দিকে, বিয়ের দিকে, এ ক্রস বি বাইরের দিকে। আমি যদি বি ক্রসে দেখতে চাই, তাহলে এটা তল, বির উপরে এবার হাত রাখলে হচ্ছে না, হাতখানা উল্টে দেবো, বির থেকে এতে ছোট কোণে ফোর ফিঙ্গারকে কল করবো, এই যে ফোর ফিঙ্গার মানে 4 আঙ্গুল কল করবো, থামটা নির্দেশ করবে আমাদের দিক, তাহলে বি ক্রসে মানে ভেতরের দিকে। তুমি কোথায় সমস্যায় পড়ো, সারা জীবনে পড়েছো, কোথায় সমস্যায় পড়ো আমি বলে দিই, বলে দেন স্যার। তুমি এই জায়গাগুলোতে পথ মেনে এই জায়গাগুলোতে সমস্যা পড়ো। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলোতে থাকলে তুমি অটো হাত ঘোরানোর চেষ্টা করো, খবরদার এইরকম করে দূরে ভেক্টর থাকলে খবরদার খবরদার হাত ঘোরাবা না। স্যার তার কি কর্ম? অবশ্যই এরকম থাকলে, যদি এরকম থাকে পদার্থবিজ্ঞানে, অবশ্যই এটাকে ধরে সামনে শিফট করে দিবা। বুঝতে পারছি? 4% স্যার। এবার আগের যা, চলো, হোয়াট ইজ দিস? দেখা, খেয়াল করবা খেয়াল করবা খেয়াল করবা, টর্কের ডিরেকশন দেখতে চাই। ধরো টর্কের ডিরেকশন, টর্কের ডিরেকশন ধরো এটা একটা আমার অপ্রয়োজনীয় জিনিস, এটা একটা টর্কের ডিরেকশন, ভেক্টর পড়া থাকলে এটা ফটফটা, এটা এটা আমার আর, তাহলে হোয়াট ইজ দিস? আর, এইদিকে আমার কি, তাহলে ওইদিকে আমার আর, তাহলে এইদিকে আমার আর, তাহলে এইদিকে আমার আর, আর হোয়াট ইজ দিস? এফ, তাহলে এইদিকে আমার আর, এদিকে এফ। দেখতো ওই ফরম্যাট চলে যাচ্ছে না, কোনটা এ ঢুকছে আর কি হয়েছে, বাড়াইছে, মানে হাত ঘুরে যাবি, তাহলে কি করবি? আর এ কি করবো, সামনের দিকে শিফট করব। এই যে আর কে সামনের দিকে কি করব, শিফট করব। যদি শিফট করি তাহলে হোয়াট ইজ দিস? আর, দেখো আর এর পায়ের সাথে এফ এর পা লাগা আছে, এখন তুমি হাত ঘোরাতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে, আমি 5টা জিনিসের ডিরেকশন এভাবে বলছিলাম, তোমরা কি মনে পড়ে? নাম্বার 1, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ এবং টর্ক। এই 3টা ডিরেকশন ঘোরাঘুরি প্যাটার্ন থেকে বোঝা যায় ফোর ফিঙ্গারকে কল করে। যেমন এইভাবে যদি বস্তু করে নিচের দিকে, ওই 5টা ডিরেকশন, অর্থাৎ টর্কের ডিরেকশন। বস্তু যদি এভাবে ঘুরাই তাহলে টর্কের ডিরেকশন হবে ওপরের দিকে, এভাবে ঘোরালে টর্কের ডিরেকশন নিচে, এভাবে ঘোরালে টর্কের ডিরেকশন ওপরে, এইভাবে ঘোরালে এইরকম করে যেহেতু ঘুরতেছে টর্কের ডিরেকশন ওইদিকে। আর যদি আমি এইভাবে ঘুরাই, এভাবে যদি ঘুরাই, টর্কের ডিরেকশন হবে ভেতরের দিকে। ওকে, এবার আমাকে তুমি বলো, আমরা দুটোরই হেল্প নেবো, এটার হেল্প নেবো, এটার হেল্প নেবো। খেয়াল করো। আচ্ছা, এখানে কেন টর্ক আছে? স্যার টর্ক না থাকলে তো ঘরে না, থাকার তো কথা না। এখানে কৌণিক কেন্দ্রমুখী বল দ্বারা ঘোরাচ্ছি, টর্ক থাকতে হলে এখানে একটা বল দিতে হবে, বল দিয়ে তারপরে ঘোরাতে হবে। ওকে, হোয়াট ইজ দিস? এফ। হোয়াট ইজ দিস? আর। আমি যদি এইকে বল, এখানে বল দিয়ে যদি আমি এভাবে ঘুরাই, তাহলে টর্কের ডিরেকশন কি হবে? চেক ইট। স্যার অবশ্যই টর্ক এভাবে ঘুরতেছে, টর্কের ডিরেকশন হবে ওপরে। তাহলে চলো এখন আমি তোমাকে এখন কথা বলি, টর্কের ডিরেকশন হবে ওপরে, তাই তো? এবার একটু খেয়াল করো, আমি একটু কনফিউশন তোমাকে দূর করে দিই। এখানে খেয়াল করবা, এখানে খেয়াল করবা। এভরিবডি এটাকে ভেক্টর বানাতে চাই, কারণ এর দিক আছে। তাহলে ভেক্টর কিভাবে বানাবো? টর্কটাও এর সাথে মানের সাথে আমি এগো ভেক্টর গুণ দিব। তাহলে তোমাদের ভেক্টর অধ্যায় পড়াছিলাম, মানের সাথে এগো ভেক্টর গুণ দিলে পুরোটা হয়ে যায় ভেক্টর আর এফ সাইন থিটা। এটা মান প্রকাশ করছে, এর সাথে এ নেট গুণ দেবো, তারপর ওই পাশে এ নেট গুণ দিলাম। তাহলে মানের সাথে এ নেট গুণ দিলে এটা হবে ভেক্টর। তাহলে টর্কটাও ভেক্টর সমান সমান, এখান থেকে আমি কি লিখবো খেয়াল করে দেখি আমরা একটু, এখান থেকে আমরা কি লিখবো সমান সমান, এটা থেকে কি লিখবো আর এফ সাইন থিটা কি লিখবো। যদি এ বি সাইন থিটা থাকে তাহলে আমরা লিখি এ ক্রস বি বা বি ক্রস এ, তাহলে এখানে আমি কি লিখবো আর ক্রস এফ অথবা এফ ছি 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 এফ ক্রস আর। স্যার আমি কি দূরে লিখতে পারবো না? যে কোনো একটা। তাহলে আমি কেমনে বুঝবো? সে বোঝানোর জন্য চেষ্টা করছি। চলো একটু দেখে আসি। আমি একটু এটা ফলো করে দেখতে চাই টর্কের ডিরেকশন মিলে কিনা, টর্কের ডিরেকশন মিলে কিনা, টর্কের ডিরেকশন মিলে কিনা। দেখো আমি আবার ওই কথা আবার বলছি, আমাকে মাফ করে দিও। এভাবে ঘোরাচ্ছি বল দিয়ে, তার মানে বল দিয়েছে আমি এই পারবে, তাহলে এভাবে বল দিলে বস্তু এই প্যাটার্নে ঘোরে।
তাহলে হোয়াট ইজ দিস? আর। তাহলে এটা কি? এফ। আরটাকে আমি কি করে নেব? বাইর করে নেব। আরটাকে আমি কি করে নেব? বাইর করে নেব। আরটাকে আমি বাইর করে নেব। আরটাকে আমি এখানে রাখবো না, আরটাকে বাইর করে নেব। হ্যাঁ, এবার খেয়াল করি, এটা কিন্তু আমার আর। কারণ এইরকম যদি আর রাখি আর এটা যদি বল হয়, তাহলে এটা ঢুকলো আর ওটা বাড়ালো, তাহলে তো হাত ঘোরানো ঠিক হবে না ভেক্টর অনুযায়ী। তাহলে এটাকে শিফট করে নিলাম, তাহলে ওটা আমার আর, এটা আমার এফ। দেখো তো আর এবং এফ পায়ের সাথে পা মিলায় আছে। তাহলে স্যার এটা আমার আর, এটা আমার আর, এটা আমার এফ। তাহলে আমার এটা বলে, দেখো এভাবে যদি ঘোরে তাহলে টর্কের ডিরেকশন হয়তো উপর দিকে। দেখো আমি এখান থেকে ডিরেকশন কোন দিকে পাই দেখতে চাই, এফ ক্রস আর করিয়া ডিরেকশন কোন দিকে পাই দেখতে চাই। তাহলে চলেন স্যার, হোয়াট ইজ দিস? এফ। হোয়াট ইজ দিস? আর। আর ক্রস এফ কোন দিকে হলো? তোমা হওয়ার কথা কোন দিকে ছিল? হলো কোন দিকে? এবার দেখি তো এটার সাথে ম্যাচিং হয় কিনা। দিস আর, দিস এফ, আর ক্রস এফ কোন দিকে হলো? তার মানে আমি ক্লিয়ার এটা রং এবং এটা। আজ থেকে টর্কের কোনো ডিরেকশনের কথা কেউ বললে তাহলে তুমি অবশ্যই, বা টর্কের ভেক্টর রূপ দেখতে চাইলে তুমি অবশ্যই এটাকে প্রায়োরিটি দিবা। কোনোভাবে ওটা লেখা যাবে না। ওটা লিখলে কিন্তু উল্টোপাল্টা ডিরেকশন আসবে। ওটা লিখলে উল্টোপাল্টা ডিরেকশন আসবে ওটা লিখলে। আমি আবার বলছি, তোমাকে এটা ক্লিয়ার করার চেষ্টা করছি। বস্তু এই প্যাটার্নে ঘুরছে, এই প্যাটার্নে ঘুরছে। হোয়াট ইজ দিস? আর। হোয়াট ইজ দিস? এফ। আর ক্রস এফ উপরে স্যার আর এখানে চলেছে। হোয়াট ইজ দিস? আর। হোয়াট ইজ দিস? এফ। আর ক্রস এফ উপরে স্যার এখানে চলেছে। হোয়াট ইজ দিস? আর। হোয়াট ইজ দিস? এফ। আর ক্রস এফ উপরে দিকে যাচ্ছে স্যার। কখনো এফ ক্রস আর করা যাবে? স্যার বলো, আমি যদি ইনকে করে ঘুরাই স্যার? হ্যাঁ ঘুরাও। ইনকে করে ঘুরে কখন? ইনকে করে ঘুরে কখন? যখন এদিকে এফ। না না, ইনকে করে ঘুরবি কখন? যখন এদিকে এফ 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 দিস এফ, দিস আর, আর ক্রস এফ। এই তো ইনকে ঘুরলে তো ডিরেকশন কোন দিকে হয়? নিচের দিকে। দিস ইজ আর, দিস ইজ এফ, আর ক্রস এফ নিচে। দিস ইজ আর, দিস ইজ এফ, আর ক্রস এফ নিচে। দিস ইজ আর, দিস ইজ এফ। তাহলে আর ক্রস এফ আবার কোন দিকে হলো? তার মানে মিলবে। এখন এখানে টর্ক আছে বেশ কয়েক রকম। আমি তোমাকে একটা কথা বলবো এবং কথাগুলো আমি তোমাকে অবশ্য অ্যানালাইসিস করে শেখাবো। বলের ভূমিকাটা ঘোরাঘুরি ক্ষেত্রে পালন করে কে? টর্ক। কার ভূমিকা? বলের ভূমিকা পালন করে। বল দিয়ে কি করা হয়? বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি করা হয়। সেম টু সেম টর্ক দিয়ে বস্তুর মধ্যে কৌণিক ত্বরণ সৃষ্টি করা হয়। অর্থাৎ কোনো বস্তুতে যদি টর্ক দেই, এইভাবে যদি আমি টর্ক দেই, মনে করতে আমি এখানে কি দিচ্ছি খেয়াল করবা। আমি এখানে একবার টর্ক দিছি, কিভাবে? হোয়াট ইজ দিস? আর। এই বরাবর কি? এফ। তাহলে আর এবং এই এফ এর গুণফলকে বলা আমি টর্ক, যা কিনা এখানে বস্তুর মধ্যে ঘূর্ণন সৃষ্টি করবে। দেখাচ্ছি, দিস ইজ আর, দিস ইজ এফ, ঘূর্ণন সৃষ্টি করছে। এখন কি আমি টর্ক দিচ্ছি? এখানে কিছুক্ষণের জন্য, কয়েক ন্যানো সেকেন্ডের জন্য আমি টর্ক দিয়েছিলাম। এবার যদি আমি এক কাজ করি, এখানে অল টাইম স্পর্শক বরাবর, অল টাইম স্পর্শক বরাবর, যখন এখানে তখন এইদিকে, যখন এখানে তখন এইদিকে, যখন এখানে তখন ওইদিকে, যখন এখানে তখন নিচের দিকে, আমি যদি অল টাইম স্পর্শক বরাবর বল দেই, এটার নাম হচ্ছে কন্টিনিউয়াস টর্ক। কন্টিনিউয়াস টর্ক, কন্টিনিউয়াস টর্ক, কন্টিনিউয়াস টর্ক। এতক্ষণ ধরে টর্ক দিয়েছিলাম আমি। আর এটা কি স্যার? দিচ্ছি না, দিচ্ছি না। এটা মানে ক্ষণে ক্ষণে টর্ক। যখন আমি টাচ করে কে করছি তখন দিচ্ছি, আর যখন আমি টাচ করিনি তখন দিচ্ছি না। বাড়িতে কি কবি? দিচ্ছি না মা দিবিনি এলে শিখালো তো না। দিচ্ছি না। কি দিচ্ছিস না? পানটা বিশাল বড় নিয়ে আসে করে খ, তখন কি কবি? টক। বুঝছিস? পারবি না। তবে তুই তো সাইকেলে চাকা পাবি না, তুই এই যে এটা নিয়ে যাবি। এটা নিয়ে যাবি, দিচ্ছি না। বলো তো মা, এতক্ষণ ধরে কি দিলাম? তখন চপানে হাত দিয়ে কইনি টর্ক। কারণ এর টর্ক আছে তো, তোর মায়ের হাতে টর্ক আছে, তাই নাকি?
সর যখন বসাই দিবি গালের উপরে, তাহলে এদিকে বল, এটা ঘূর্ণন অক্ষ হাতে, তাহলে কি করবি? দিচ্ছি দিচ্ছি না, অবশ্যই এটা ঘূর্ণন অক্ষ, এটা ঘূর্ণন অক্ষ আছে, এটা আমার বল, বল, তাহলে বল ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব, আর বলের গুণফলকে টর্ক বলা হয়। যার মায়ের হাত যত লম্বা তার মায়ের হাতের টর্ক তত বেশি রে বাবা। তার মানে এখান থেকে আমি টর্কের ভেক্টর দেখতে চাইলে কি দিতে হবে? টর্ক টাও ভেক্টর সমান সমান আর ক্রস এফ। কখনোই কোনোদিনও লিখবা না এফ ক্রস আর। তোমাকে কিন্তু অবশ্যই সিম্পল কোশ্চেন করবে, খবরদার আজ থেকে কোন জান। তাহলে বলো তো দেখি, তোমাকে আমি জিজ্ঞাসা করে দেখি, টর্কের ডিরেকশন আমি কয়ভাবে পাই? টর্কের ডিরেকশন আজ থেকে বলো, টর্কের ডিরেকশন কয়ভাবে পাই? দুই ভাবে। একটা হচ্ছে আর এর থেকে এফ এর দিকে, আর ব্যাসার্ধ ভেক্টর থেকে এফ ব্যাসার্ধ ভেক্টরের দিকে হাত ঘুরিয়ে ডিরেকশন পাই, আবার ঘোরাঘুরির প্যাটার্ন থেকে ফোর ফিঙ্গার কল করিয়া ডিরেকশন পাই। তাহলে টর্কের ডিরেকশন কয়ভাবে পাওয়া যায়? আর থেকে এফ এর দিকে ক্রস গুণ করে, আর ক্রস এফিংকে করে, আবার হচ্ছে ফোর ফিঙ্গারটাকে ঘোরাঘুরির প্যাটার্ন থেকে যতীনকে করে ওপরের দিকে, যতীনকে করে নিচ দিকে, ঘোরাঘুরি প্যাটার্ন থেকে আমি পাই। কয়ভাবে পাই? দুই ভাবে। লাস্ট সংজ্ঞা, টর্ককে ব্যাসার্ধ ভেক্টর এবং বলের ক্রস গুণফলকে বলতে ভেক্টর আসি। আর ব্যাসার্ধ নিয়ে তোমার যদি কনফিউশন হয়, এই জন্য ব্যাসার্ধের পাশে আমি কি লিখে দিছি? ব্যাসার্ধ ভেক্টর। তাহলে এটা কি? ব্যাসার্ধ ভেক্টর। আর ওটা কি? বল। তাহলে এই দুটের ক্রস গুণফলকে কি বলা হয়? আমি কিন্তু বলিনি বল এবং ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণফল, আমি কি বলছি তাই? ওপরে কি লিখছি আগে, পরে কি লিখছি? এটা যদি তুই উল্টা দিস তাহলে পরীক্ষা হয়ে যাবে ভুল, তাহলে জিরো। কারণ এফ ক্রস আর এটা যে ডিরেকশন, আর ক্রস এফের ডিরেকশন এক। তাহলে অবশ্যই যদি এটা সংজ্ঞায়িত করিস তাহলে অবশ্যই বলতে হবে ব্যাসার্ধ ভেক্টর ও বল ভেক্টরের ক্রস গুণফলকে টর্ক বলে। এটা বললে আরো বেটার হয়। কখনোই বলা যাবে না বল ভেক্টর ও ব্যাসার্ধ ভেক্টরের ক্রস গুণফলকে, একেবারে কাটা খাই যাবি। বুঝতে পারছিস বাবা? তাহলে কটা সংজ্ঞা দিছি এবং তিনটা আমি সুন্দর করে বুঝাই দিছি, চমৎকার করে। লাল নীল হলুদ যার যে কলম আছে ঝাঁপিয়ে পড়ো। টর্কের নির্ভরশীলতা, নির্ভরশীলতা তুমি এতক্ষণ পর দেখতে পেলা বা এতক্ষণ ধরে দেখতে পেলা, টর্কটাও সমান সমান আর এফ সাইন থিটা, এটা হচ্ছে টর্কের মান। আর আর ক্রস টর্কটাও ভেক্টর সমান সমান আর ক্রস, আর আর ক্রস এ ভেক্টর, এটা হচ্ছে টর্কের মান ও দিক, দুটোই আছে ওই ভেক্টরের মধ্যে। আর এটার মধ্যে শুধুমাত্র কি আছে? মান আছে। তাহলে ওপরে এই সমীকরণ দেখে তুমি কি বুঝতে পারছো? যে টর্ক যদি আর এর মান বেড়ে যায় তাহলে টর্কের মান বেড়ে যায়, যদি এফ এর মান বেড়ে যায় তাও টর্কের মান বেড়ে যায়। থিটা যদি বাড়ে তাহলে সাইন থিটাও বাড়ে, সাইন থিটাও বাড়ে, সাইন থিটাও বাড়ে, বাড়লে তাহলে টর্কের মানও বেড়ে যাবে। তাহলে এই তিনটার উপর নির্ভর করে। তাহলে টর্ক এই তিনটার উপর নির্ভর করে। যেমন খেয়াল করি, আমরা একটু খেয়াল করি, এটা আমাদের দণ্ড, এটাকে আমরা ঘোরাবো, এটা হচ্ছে ঘূর্ণন এক্সিস। এইটা আমরা এখানে বল দিচ্ছি, এখানে বল দিচ্ছি, এফ পরিমাণ বল দিলাম থিটা কোণ করে, এফ পরিমাণ বল দিলাম থিটা কোণ করে। তো আমি যত এইভাবে বল দেওয়া মানে কি, কোন কত ডিগ্রি করে? 0 ডিগ্রি করে। তাহলে এভাবে যদি বল দেই, যে বলটা ব্যাসার্ধের দিকেই থাকবে, এই যে ব্যাসার্ধের দিক, তো এটা ব্যাসার্ধের দিকে যদি কোনো বল দেওয়া হয়, ব্যাসার্ধের দিকে যদি কেউ লেখে না দেখো, ব্যাসার্ধের দিকে যদি কোনো বল দেওয়া হয় তাহলে ওই বলতে কখনো বস্তু ঘোরে না। তাহলে কি বললাম বলো? গুড, নট, নট। তাহলে আমরা নোট করব, ব্যাসার্ধের দিকে বল দিলে, বল দিয়ে টর্ক সৃষ্টি করা যায় না, টাও সৃষ্টি করা যায় না, সৃষ্টি করা যায় না, যায় না। হ্যাঁ, এটা একটা তথ্য আমরা দেখলাম। তবে আমরা যদি টর্ক সৃষ্টি করতে
কিছু এখানে কোণ সৃষ্টি করে বল দিতে হবে। তবে দেখা যাচ্ছে এই কোণের মান যতই বড় হচ্ছে ওইদিকে বলের উপাংশ ততই বেশি হচ্ছে, কোণের মান যতই বড় হচ্ছে ওইদিকে বলের উপাংশ ততই বেশি হচ্ছে। আবার এইখানে বল দিলে কিন্তু এখানে ফুল বল দিয়ে আমার ঘুরতেছে, তার মানে এই কোণের উপর ডিপেন্ড করে। আরেকটা কথা, যদি আমি এই বলটা এখানে না দিয়ে সমপরিমাণ বল এখানে যদি থিটা কোণ করে দেই, এখন কিন্তু সমস্যা। কে? তখন এফ কস থিটা এদিকে থাকবে, এফ সাইন থিটা এখানে থাকবে, এফ সাইন থিটা এখানে থাকবে, তাহলে এইটুকু ব্যাসার্ধ হবে। তাহলে এইটুকু ব্যাসার্ধ এফ সাইন থিটা গুণফল হবে টর্ক। কমে গেল তো, ব্যাসার্ধ তো কমে গেল, তো ব্যাসার্ধ কমলে তো টর্কের মান কমে যায়, আর ব্যাসার্ধ বাড়ে গেলে টর্কের মান বেড়ে যায়। হ্যাঁ স্যার, তার মানে আমরা যদি এক কাজ করি, আমরা যদি বলের পরিমাণে বাড়াই দিই তাও কিন্তু টর্কের পরিমাণ কি হবে? বেড়ে যাবে। তো এই সব বিষয় নিয়ে তোমার সাথে কথা বললাম। এখন একটু লাস্ট থিঙ্কিং, আমি যদি বলটা এখানে দেই তাহলে কি করবে? বলো, তাহলে কি করবে? আমি এখানে যদি বল দিই তাহলে কি করবে? না, তাহলে ঘুরবে না। ঘূর্ণন অক্ষের উপরে কোনো বল দিলে বডি ঘোরে, তাহলে ঘূর্ণন অক্ষের উপর বলতে আমি চাচ্ছি বস্তু ঘুরুক, এ জীবনেও ঘুরবে না। তার মানে আমরা দ্বিতীয় শর্ত পেলাম, ঘূর্ণন অক্ষের উপর বল দিলে টর্ক সৃষ্টি হয় না। ঘূর্ণন অক্ষের উপর বল দিলে টর্ক সৃষ্টি হয় না, টর্ক সৃষ্টি হয় না। তাহলে এই দুটার ক্ষেত্রে আমরা টর্ক সৃষ্টি করতে পারি না। একটা হচ্ছে ব্যাসার্ধের দিকে বল দিয়ে বা ব্যাসার্ধের সমান্তরালে বল দিয়ে, আর একটা হচ্ছে ঘূর্ণন অক্ষের উপর বল দিয়ে। আমি কি বুঝতে পারছি? কতক্ষণ? 2 মিনিট। এবারে দেখো কে বাবা, বলের কাজ কি? বলের কাজ কি স্যার? বলের কাজ এগুলা। কি কাজ? 1 নাম্বার, বস্তুর বেগ বৃদ্ধি করা। বেগ বৃদ্ধি করা এটা কার কাম? বলের কাজ বৃদ্ধি করা। বেগ বৃদ্ধি করা মানে কি সৃষ্টি করা? ত্বরণ সৃষ্টি করা। ত্বরণ সৃষ্টি করা। ওকে। 2 নাম্বার কাম, বস্তুর বেগ হ্রাস করা। হ্রাস করা তার মানে কি সৃষ্টি করা? মন্দন সৃষ্টি করা। মন্দন সৃষ্টি করা। ওকে, এটা 1D অর্থাৎ 100 টাকার বস্তু যখন যাবে তখন। কিন্তু আমি যদি বল দিয়ে টর্ক সৃষ্টি করি তাহলে সেই টর্কের কাম কি? দেখো 1Dতে তোকে একটা কথা বলি, দেখো আমি তোকে বলবো, আরো 2-4 বার বলবো। রৈখিক এসে এস, কৌণিক এসে থিটা, রৈখিক এসে ভি, কৌণিক এসে ওমেগা, রৈখিক এসে এ, কৌণিক এসে আলফা, রৈখিক এসে এম, কৌণিক এসে আই, এলে পরে বলবো। কিন্তু দেখো এর ভূমিকা পালন করছে ই, ঘোরাঘুরি, এটা রৈখিক স্বরণ, ওই কৌণিক স্বরণ, এটা রৈখিক বেগ, ওই কৌণিক বেগ, এটা রৈখিক ত্বরণ, ওই কৌণিক ত্বরণ। এখন আমি কি বলতে চাচ্ছি, এখানে চলে আসি। আমি চেষ্টা করতেছি যে বস্তু যাওয়ার পথে, সরৈখিক পথে যাওয়ার পথে, সরৈখিক পথে যাওয়ার সময় বল যে কাজ করে ঘোরাঘুরির ক্ষেত্রে ওই দায়িত্ব পালন করে টর্ক। তার মানে টর্ক কি করে? টর্কের কাজ কি? তাহলে টর্কের কাজ তোরা যদি কি খেয়াল করিস তাহলে দেখতে খুঁজে পাবি যে স্যার আসলে সব কিছুই পড়াচ্ছে রৈখিকের সাথে মিল রেখে, যাতে তোদের সুবিধা হয়। 1 নাম্বার কি করে স্যার? কৌণিক বেগ বৃদ্ধি করে স্যার, টর্ক। কৌণিক বেগ বাড়ায়, আর কৌণিক বেগ বাড়ানো মানে কি? কৌণিক ত্বরণ সৃষ্টি করা। তাহলে কৌণিক বেগ বাড়ানো মানে কৌণিক ত্বরণ সৃষ্টি হওয়া, খালি কৌণিক ত্বরণ লিখে রাখলাম। 2 নাম্বার কাম, হ্যাঁ, কৌণিক বেগ কমায়। কৌণিক বেগ কমায় কে? টর্ক। কৌণিক বেগ কমায়, খেয়াল কর, কৌণিক বেগ কমায়। কৌণিক বেগ কমানো মানে কি? কৌণিক মন্দন। তাহলে কৌণিক মন্দন সৃষ্টি করে। হ্যাঁ, কৌণিক মন্দন। ওকে স্যার, বুঝছি স্যার, মন্দন। ওকে, সামনে আগাই, আগান স্যার। এবার একটু খেয়াল করবি দ্রুত গতিতে। আচ্ছা খেয়াল কর, বেগ বৃদ্ধি মানে কি? ভালো করে কম কথাতে বুঝে নিবি বাবা, তোর এখন বড় হচ্ছিস, এই ছোটবেলায় 9-10 পড়া আর কবি নে, এখন ইন্টারমিডিয়েট স্পেশাল করে পড়তে হবে, বুঝিস।
এইদিকে বেগ, এইদিকে বল, তাহলে এইদিকে ত্বরণ সৃষ্টি হবে, মানে বেগ বৃদ্ধি পাবি। তাহলে এই দিকটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক। তখন আমি বলবো ওই বিষয়টা আমি বলবো ভি পজিটিভ, এ পজিটিভ, কারণ ওইদিকে বেগ, ওইদিকে বল, ওইদিকে ত্বরণ, তাহলে এফও কি পজিটিভ। সেই শর্তে করি বস্তু বেগ কি হবে, বাড়বি। যদি এমন হয় স্যার বস্তুর বেগ এইদিকে, এইদিকে বেগ সৃষ্টি করার জন্য আমি বস্তুকে ধাক্কা দিচ্ছি, বস্তু বেগ বাড়িচ্ছে, আরো বাড়িচ্ছে, আরো বাড়িচ্ছে, তার মানে ওইদিকে বল, ওইদিকে ত্বরণ, ওইদিকে বেগ, তাহলে এর এক্স অক্ষের নেগেটিভ দিক। তখন আমি বলবো ভি নেগেটিভ, এ নেগেটিভ এবং এফও আমার নেগেটিভ। আসলে এটাতে আমি বুঝেছি এক্স অক্ষের দিকে, আর এটাতে বুঝেছি এক্স অক্ষের কোন দিকে রে, এক্স এর পজিটিভ, এটা বুঝেছি এক্স এর কি পজিটিভ দিক ধনাত্মক, আর এটাতে বুঝেছি আমি এক্স এর নেগেটিভ দিক, এটা বুঝাইছি। এবার বস্তুর বেগ ওই দিকে আছে, কিন্তু আমি এই দিকে বল দিচ্ছি, তাহলে এই দিকে ত্বরণ থাকবে, আর এই দিকে ত্বরণ মানে বস্তুর ওই দিকের বেগটা এই দিকের বল দিয়ে কি করে রে, ছি 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 ছি, ওই দিকে বেগ, এই দিকে বল, এই বলটা বস্তুর বেগ কমাই দেবে, এই বলের মধ্যে যা থাকবে তার নাম মন্দন। তখন বস্তুর বেগ কমে যাবে, মন্দন সৃষ্টি হবে। তাহলে কি হলো বল, ওই দিকে বেগ, বেগ পজিটিভ, ভি পজিটিভ, এই দিকে বল এফ নেগেটিভ, ওই বলের মধ্যে যে এ আছে সেটাও নেগেটিভ, তাহলে এ নেগেটিভ, এফ নেগেটিভ, বেগ কমবে। আচ্ছা এইদিকে বল, সরি এইদিকে বেগ, এইদিকে বল, এইদিকে বল, এইদিকে বল, ওই বেগটাকে কমে দিবি, ফিল কর। তাহলে যদি কমে দেয় তাহলে বস্তু বেগ ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে এই দিকের বেগ মানে এক্স অক্ষের ধনাত্মক, তাহলে বেগ বুঝিস নাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, বেগ আমার এইদিকে, কোন দিকে, বেগ আমার ওইদিকে, বল আমার এইদিকে, তাহলে বেগ ওইদিকে মানে এক্স অক্ষের নেগেটিভ, তাহলে ভি নেগেটিভ, এ তার উল্টা পজিটিভ, তাহলে এফ আমার পজিটিভ, তাহলে বস্তুর বেগ কমে যাবে। অর্থাৎ বেগের বিপরীতে বল দিলে বস্তুর বেগ কমে যায়, আর বেগের দিকে বল দিলে বস্তুর বেগ বেড়ে যায়। এইভাবে ব্যাখ্যা করা যায়। সেম ব্যাখ্যা, সেম কিচ্ছে, সেম কাহিনী তর্কের ক্ষেত্রেও করা যায়। সেম কিচ্ছে তর্কের ক্ষেত্রে করা যায়। যেমন তর্কের ক্ষেত্রে কি কিচ্ছা করবে, এই টর্কের ডিরেকশন আছে দুইটা, কেমনে দেখ, খেয়াল করবি কিন্তু, আমার এই কোনো কিছু না, খেয়াল করবি। আমি কি এরকম করা টক দেওয়া না, কন্টিনিউয়াস আমি এতক্ষণ টক দেবো কিন্তু, আর যতক্ষণ দেবো ততক্ষণ কিন্তু চিল্লাবো, এই যে টক দিচ্ছে 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 দিচ্ছে, দেখো বস্তু দেখো দেখো বাড়িচ্ছে কিন্তু, বাড়িচ্ছে কিন্তু, দেখো 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 গিন্নির মতো ঘুরছে। এই যে এতক্ষণ ধরে টক দিচ্ছিলাম, এখন টক দিচ্ছি, এই টকের ডিরেকশন কোন দিকে বলো? আমরা এই ফোর ফিঙ্গার কল করে কটা জিনিসের ডিরেকশন নিয়ে করতে পারি, পাঁচটা জিনিসের ডিরেকশন, এ কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ এবং টর্ক। স্যার ইঙ্কারে ঘুরিচ্ছে স্যার, ইঙ্কারে ঘুরিচ্ছে স্যার, তাহলে এই অবস্থায় টর্ক নাই, কিন্তু এই সময় তো টর্ক আছে, সেই টর্কের ডিরেকশন কোন দিকে, এই টর্কের ডিরেকশন কোন দিকে, নিচের দিকে দেখে আসি। হ্যাঁ টর্কের ডিরেকশন নিচের দিকে, কৌণিক বেগের ডিরেকশন, তাহলে টর্ক নিচে, কৌণিক বেগ নিচে, টর্কের মধ্যে থাকবে কৌণিক ত্বরণ, সেটাও কোন দিকে, নিচে। এর ফলে বস্তুর এর আগে কি ছিল, স্থির, ঘোরেনি, কিন্তু এখন আবার ঘুরতেছে, এবং এখন তো ঘুরতেছে ঘুরতেছে ঘোরার পরিমাণ বাড়াচ্ছে, ঘোরার পরিমাণ বাড়াচ্ছে, এই যে বাড়ালো, তার মানে এখানে কৌণিক ত্বরণ সৃষ্টি হয়েছিল, কাকে দিয়ে, টর্কে দিয়ে। তাহলে বলতো নিচের দিকে টর্ক যদি নেগেটিভ হয়, তাহলে কৌণিক বেগও নেগেটিভ, টর্কও নেগেটিভ, কৌণিক ত্বরণ, বুঝছিস? তাহলে কৌণিক বেগ তখন কি হবে, বাড়বি, সবই নেগেটিভ মানে বাড়বি। এবার দেখ সবই পজিটিভ বানাবো, কৌণিক বেগ পজিটিভ, টর্ক পজিটিভ, কৌণিক ত্বরণ সৃষ্টি হচ্ছে। এই যে এতক্ষণ যে টর্ক দিছিলাম সেই টর্ক ডিরেকশন কোন দিকে ছিল, এই যে নো নো নো, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ এদিকে। তাহলে টর্কের ডিরেকশন কোন দিকে ছিল, টর্কের ডিরেকশন ছিল কোন দিকে, ওপরে। এতক্ষণ টর্কের ডিরেকশন কোন দিকে ছিল, এইভাবে বল দিলে টর্কের ডিরেকশন কোন দিকে হয়,
ওপরের দিকে, তাহলে টর্কের ডিরেকশন ওপরে, কৌণিক বেগের ডিরেকশন ওপরে, আলফাও মানে কৌণিক ত্বরণের ডিরেকশন ওপরে। তাহলে এতক্ষণ ধরে কৌণিক বেগ কি হয়েছিল? বেড়ে গেছিল। এবার দুটো অপোজিট দেব। এখানে বেগের বিপরীতে বল দিছিলাম, এই বলটা বেগের দিকে বল, বেগের দিকে বল, দুটোই নেগেটিভ। এটা দেখ, বেগের বিপরীতে বল, বেগের বিপরীতে বল, তখন বস্তুর বেগ কি হয়ে যায়? কমে যায়। এখন কিন্তু তাই কর্ম, আমার কৌণিক বেগের বিপরীতে টর্ক দেব। চলেন দেই, টর্ক দেই কৌণিক বেগের বিপরীতে। দেখিস, খেয়াল করিস, একটা কৌণিক বেগ দিচ্ছি। হ্যাঁ, কৌণিক বেগ স্যার দিচ্ছেন না? হ্যাঁ, এখন সমস্যা কি? সমস্যা? হ্যাঁ, এখন দিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এরপর তো হিসাব করবো। এখন হিসাব করবো। দেখ তো, আমি কৌণিক বেগ কোন দিকে বল? বস্তু বেগ ঘুরছে না? কৌণিক বেগ ডিরেকশন কোন দিকে? এবার যদি আমি সামহাউ টর্ক যদি উপর দিকে দিতে পারি, তাহলে কোন বেগ কমে যাবে। চলি স্যার, টর্ক উপর দিকে দিই। টর্ক উপর দিকে দিতে হলে কোন দিকে বল দিতে হবে? হোয়াট ইজ দিস? দেখাচ্ছি, এখানে বল দিতে চাচ্ছি, দেখাচ্ছি। দিস ইজ আর, দিস এফ। আর করছে কোন দিকে? তাহলে এফ কোন দিকে হলে? এদিকে। আর এফ, আর করছে কোন দিকে? টর্ক উপর দিকে। তাহলে কোন দিকে বল হলে? ওইদিকে। দেখি কৌণিক বেগ কমে কিনা। ও, কমলো তো। কেন কমলো? কারণ কৌণিক বেগ ছিল নিচের দিকে, টর্ক হলো কোন দিকে? একটা আরেকটার বিপরীত। টর্ক সরি, কৌণিক বেগ কমে গেছে, মানে মন্দন সৃষ্টি হয়েছে। এবার হিসাব পাতি, কৌণিক বেগ কোন দিকে? স্যার এবার ঘুরছে স্যার, কৌণিক বেগ নিচে। এবার দেখ, আমার এদিকে আর, ওদিকে এফ দেবো দেবো দেবো, তোর টর্ক কোন দিকে হবে? আর করছে কোন দিকে হবে? ওপর দিকে। দেখি তখন কি হওয়ার কথা? কৌণিক বেগ নিচে, টর্ক উপরে, তাহলে কি হওয়ার কথা? দুটো ডিরেকশন তো এক নাই, কমে যাওয়ার কথা। এই দেখ, কমে যাবি। দেখেছিস? এই আয় আয়, বাড়া, দাঁড়া। এটা মানে কৌণিক বেগ কোন দিকে? নিচের দিকে। এবার দেখ, আমি কৌণিক বেগ কোন দিকে দেবো? এই ঘোরাবো। কৌণিক বেগ কোন দিকে? আমি ঘোরাবো এইদিকে। কৌণিক বেগ উপরে, তাই না? হ্যাঁ, ঘুরাই দিছি, ঘুরাইছি। কৌণিক বেগ কোন দিকে? আমি টর্ক সৃষ্টি করবো নিচে। তা দেখি টর্ক নিচে সৃষ্টি করছে। জি স্যার, যদি এদিকে হয় এফ হয়, তাহলে আর করেছে কোন দিকে? ওপর দিকে। এটা তো হইল না, তাহলে এফ দাঁড়াবি ওই দিকে। দে এফ দে, দেখি কমে কিনা। কি মানুষের দেখা লাগবি না? ইটি দেখে দেওয়া যায় না? আব্দুল, আগে দিস না। কৌণিক বেগ কোন দিকে ভাবে ঘুরছে? কৌণিক বেগ উপরে। এবার আমি যদি এদিকে বল দেই, আর এটা আরো করেছে, টর্ক কোন দিকে হয়? দেখি তো কৌণিক বেগ কমে কিনা। ওইদিকে বল দিবি। হ্যাঁ, পশম বরাবর। আবার উঠি দাস। আব্দুল এদিকে আছে, ভয় পাস কে? ভয় পাস কে? আবার উঠি দাস। এদিকে যাও না, এটি থামান যাবি না। আচ্ছা, থামালাম না। ঠিক করিস কে? ওদিকে তোর বল থাকে নাকি? তাহলে এই জায়গা, তাহলে এই জায়গা, এটি কি আছে? এটি কি আছে? এলে কি আছে? এলে কি সুন্দর দেখতে পারে। দে, এত জোরে বের করছি তো, পারলে তুই খারাপ খাবার হালকা করে দিবি, সগলি ফিল পাবি। কার মানে ছুঁয়ে দিবি ইনকে করে। হ্যাঁ স্যার, একটু দেখবি, একটু ফিল করবি, তাহলে তারপর আমি এখানে কিছু লিখে রাখতে যাচ্ছি। ওমেগা পজিটিভ, আলফা পজিটিভ, টর্ক পজিটিভ, কৌণিক বেগ বাড়বে। ওমেগা নেগেটিভ, নেগেটিভ মানে কি? পজিটিভ নেগেটিভ মানে কি? দিক বুঝাচ্ছি। পজিটিভ মানে একদিক, নেগেটিভ মানে আরেক দিক। আলফা নেগেটিভ, টর্ক নেগেটিভ, কৌণিক বেগ বাড়বে। এবার কৌণিক বেগ কমাবো। ওমেগা কে রে? পজিটিভ, আলফা নেগেটিভ, টর্ক নেগেটিভ, কৌণিক বেগ কমবে। ওমেগা নেগেটিভ, আলফা পজিটিভ,
টর্ক পজিটিভ, কোন বেগ কমবে, মন্দন সৃষ্টি হবে। আমি কি ফিল দিতে পারছি? তুলে নে। এটা একটা টর্কের একটা বৃহত্তম ভালো একটা উদাহরণ। আমার হাতে সেলাই দেখতে পাচ্ছ? এই সেলাই থেকে আমি, এটা হচ্ছে ঘূর্ণনক্ষ, এই যে এটা হচ্ছে ঘূর্ণনক্ষ, আমি এটাকে টাইট দিতে চাই, এই নাটটাকে টাইট দিতে চাই, তাহলে সেলাইটা ওপেন করে নেব, এই নাটের সাথে ইয়ে করে নেব, নিয়ে আমি যদি এখানে বল দেই তাহলে টর্কের মান হবে কম, বিকজ অফ এখানে বল দেওয়া মানে ঘূর্ণনক্ষ থেকে, এটা ঘূর্ণনক্ষ, এতে দূরত্বটা অত্যন্ত কম, আর লম্বা বল ওইদিকে বল, তাহলে হবে কম, বুঝছো? তার মানে এভাবে দিলে অত্যন্ত বোকামি, এরকম করে বল দেওয়া মানে অত্যন্ত বোকামি, এভাবে বল দেওয়া মানে অত্যন্ত বোকামি, বা এভাবে বল দেওয়া মানে অত্যন্ত বোকামি, এভাবে বল দেওয়া মানে অত্যন্ত বোকামি। এইটা এই যে দেখো লাগে যাচ্ছে এভাবে, কিন্তু আমি যদি লাগাতে চাই আমাকে বল দিতে হবে এখানে ধরে। কেন? কারণ ঘূর্ণনক্ষ থেকে দেখো এই দূরত্বটা অনেক বেশি, আর এদিকে বল দেবো, তাহলে আমার টর্কের মান হবে অনেক বেশি, এটা অনেক শক্তিশালী ভাবে ঘুরবে, অর্থাৎ টর্ক সিস্টেম বেশি, আমাকে এটা ঘোরাতে লাগবে ইজি। এরকম আরো কিছু উদাহরণ হচ্ছে গ্রামের টিউবওয়েল, দেখেছো? গ্রামের টিউবওয়েল এ তো বেশি ঘুরে তো রে, টাইট হয়ে গেছে রে, আবেগে ঘুরে ফেলছি রে, এ তো ঘুরানো তখন মুশকিল হয়ে যাবি। হ্যাঁ ঠিক হয়ে গেছে, ওকে। এটা তোমাকে বললাম। তাহলে এখানে আমাদের কি আছে? টর্ক। তাহলে ঘূর্ণনক্ষ থেকে দূরত্বের উপর নির্ভর করে এবং বলের পরিমাণের উপর নির্ভর করে, এবং কিভাবে বল দিচ্ছি, থিটার মান কত তার উপর নির্ভর করে। তাহলে টর্ক জিনিসটা ডিপেন্ড করে কার পরে? তিনটা জিনিসের পরে, ঘূর্ণনক্ষ থেকে দূরত্ব, বল, আর কত কোণ করে বল। তাহলে কত বল দিচ্ছি, কত কোণ করে বল দিচ্ছি, কত দূরে বল দিচ্ছি, তার উপর নির্ভর করে টর্ক। যত বলের পরিমাণ বেশি, দূরত্বের পরিমাণ বেশি, কোণের পরিমাণ আমি 90 ডিগ্রি করে দিলাম, তার মানে থিটার পরিমাণ বেশি, তাহলে টর্কের মান হবে কি? বেশি। আমি তোমাদের মনে বুঝাতে পারছি, তাই না? এই যে এটার ব্যবহার কখনো দেখেছো তুমি? এটা হচ্ছে শ্রেণী, বোর্ডের ভাষায় বলে, এই লোহার এর মধ্যে ঢুকাই দিয়ে আমি যদি এখানে বল দেই, তাহলে এটা হচ্ছে বলের উপর, এটা নিচের দিকে বল, ধরো এখানে লোহা তুলবো, ইংরেজি লোহা তুলবো, এবারে লোহা তুলবো, তাহলে এবার খেয়াল করো, আমি যদি এখানে বল দেই, এখানে বল দিই, তাহলে এখানে লোহার পরে, এই লোহার মধ্যে এটা ঢুকাই দিলাম, আমি যদি এখানে বল দিই, টর্ক কিন্তু কম হবে, কারণ দূরত্ব এবং বল আমার সেম পরিমাণ বল দেবো, বল আমি 20 নিউটন দেবো, দূরত্ব আমার কম, আর এখানে আমি বল 20 নিউটন দেবো, কিন্তু দূরত্ব আমার বেশি, তার টর্কের মান হবে বেশি। বিষয়টা তোমাকে বুঝতে পারছি? আসলে ঘুরে পেয়েছে, আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, টর্ক ডিপেন্ড করে ঘূর্ণনক্ষ থেকে দূরত্ব এবং প্রযুক্ত বল এবং থিটার উপরে, বুঝতে পারছি? আর তুমি যদি গদ্য হও, তাহলে তুমি কোন দিকে বল দিবা? লোহার মধ্যে দিয়ে তুমি বল দিবা কোন দিকে? ওই দিকে, তাহলে হবে নি, তাহলে ব্যাসার্ধের দিকে বল হলো না, ওটাতে কিন্তু এটা ঘূর্ণন সৃষ্টি করবে না, এটাই তোমাকে বললাম। তো এইটা হচ্ছে আমাদের টর্কের বাস্তব উদাহরণ। তো এখন আমরা টর্কের আরেকটা বাস্তব উদাহরণ দেখতে যাচ্ছি, এবং সেই উদাহরণের মাধ্যমে আমরা এই জিনিসটা তোমাকে বোঝাবো। এবার খেয়াল করো, আমরা তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি সে হচ্ছে টর্কের সাম্যাবস্থা। কি? টর্কের সাম্যাবস্থা, টর্কের সাম্যাবস্থা, টর্কের সাম্যাবস্থা, সাম্যাবস্থা। এবার খেয়াল করবা, টর্কের সাম্যাবস্থা, এটা আমি তোমাকে এখন বোঝা যাচ্ছি, এবং এটা আমরা বুঝবো প্র্যাকটিক্যালি। ওকে, চলো এটা বোঝানোর আগে তোমাকে আমি এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিকস, টর্কের সাম্যাবস্থা। এটা বোঝানোর জন্য তোমাকে আমি এটা হেল্প নেব, যেহেতু আমি সবকিছু, কোন ঘোরাঘুরি যা কিছু সবকিছু আমি রৈখিক মাধ্যমে বুঝাবো, কারণ রৈখিক পাঠে গতিবিদ্যা তোমাদের অলরেডি পড়ানো হয়েছে, বা 9-10 তোমাদের কিছু পড়া আছে। এবার একটু খেয়াল করি, এটা আমার বস্তু, এই বস্তুর উপরে ওই দিক বরাবর বল দিলাম, কোন দিক বরাবর? ওই দিক বরাবর বল দিলাম 20 নিউটন, আর এই দিক বরাবর বল দিলাম 8 নিউটন। বলো তো এটা সাম্যাবস্থা সৃষ্টি হবে? সাম্যাবস্থা কি সৃষ্টি হবে? সৃষ্টি হবে না। কিন্তু যদি আমি এক কাজ করি, এখানে 8-এর পরিবর্তে আমি যদি বল দেই 20 নিউটন, তাহলে এই বস্তু কি কোনো দিকে যাবে? যাবে? যাবে না, স্থির থাকবে। তবে যদি টোকাতে ছেড়ে দিই, তাহলে ওইদিকে টোকাতে ছেড়ে দিলে ওইদিকে সমবেগে যাবে, এদিকে টোকাতে ছেড়ে দিলে এদিকে সমবেগে যাবে। এই কনসেপ্টটা এখানে আলোচনা করব। যদি এখানে বলের পরিমাণ কি দেই? 8, প্রথমে 8 দেব। যদি আমি বলের পরিমাণ 8 দেই, যদি বলের পরিমাণ 8 দেই, 8 নিউটন দেই, তাহলে কিন্তু এখানে কোন দিকে ত্বরণিত হবে? কোন বল দিয়ে? লব্ধি বল দিয়ে। লব্ধি বলে কত? 20 থেকে 8 বাদ কত থাকলো? 12। কোন দিকে? ওই দিকে। এরকম যদি লব্ধি টর্ক থাকে,
তাহলে বস্তু কিন্তু লব্ধি ত্বরক দ্বারা ত্বরান্বিত হবে, কৌণিক ত্বরণ সৃষ্টি হবে। কিন্তু যদি আমার এই ত্বরক দিয়ে ওই ত্বরক কাটে যায়, তাহলে কিন্তু বস্তু সাম্যাবস্থা অর্জন করবে, তাহলে কিন্তু বস্তু স্থির থাকবে। তবে যদি আমি টোকা দিয়ে ঘুরে দেই, তাহলে কিন্তু ওইভাবেই ঘুরতে থাকবে, কিন্তু তার মধ্যে কোনো কৌণিক ত্বরণ বা কৌণিক মন্দন সৃষ্টি হবে না। বুঝতে পারিয়াছি? ওকে স্যার, ফাইন স্যার। তাহলে চলো, এখানে তো অনেকগুলো কেস আমরা অ্যারেঞ্জ করলাম। প্রথম কেস আমরা এটা অ্যারেঞ্জ করি, 20-20। তাহলে কি হবে স্যার? 20-20। চলো, তাহলে সাম্যাবস্থা অর্জন করবে কিনা? চলো চলো সাম্যাবস্থা অর্জন করি। তাহলে এইরকম জিনিসটা এখানে আমি কিভাবে বুঝাবো একটু খেয়াল করবা। এখানে আমি বুঝাবো এইভাবে। এটা আমার, খেয়াল করো, স্কেল। এটা আমার ঘূর্ণন অক্ষ, অক্ষটা এইভাবে আছে, এই জন্য ক্রস দিচ্ছি। ক্রস বা ডট মানে হচ্ছে অপর নিচ বরাবর। তাহলে এইখানে অক্ষ আছে, আমি এই দিকে বল দিচ্ছি। কোন দিকে বল? অপর দিকে, ওইদিকে বল দিচ্ছি। আমি সরি, অপর দিকে ওইদিকে বল দিচ্ছি, অপর দিকে ওইদিকে বল দিচ্ছি। কত নিউটন বল দিলেন? বল দিলাম হচ্ছে 10 নিউটন। কত নিউটন? 10 নিউটন, মনোযোগ দিবা। আর এইটার পরিমাণ হচ্ছে আমার, এটার পরিমাণ 2 মিটার। তাহলে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব আর লম্ব বরাবর বল, তাহলে এই দূরত্ব আর লম্ব বরাবর বলের গুণফলকে বলাবি টর্ক। ওকে, এবার একটু খেয়াল করে দেখি, আমি এইদিকে বল দিচ্ছি, বলের পরিমাণ ওই 10 নিউটন, এবং এখান থেকে এখানকার দূরত্ব ওই 2 মিটার। এখান থেকে এখানকার দূরত্ব ওই 2 মিটার। তাহলে বলো তো দেখি, ভালো করে দেখবা, এই বল বাদ এই বল আর এই দূরত্ব, এই বল আর এই দূরত্ব গুণ করলে যে টর্ক সৃষ্টি হবে, সেই টর্ক এই দণ্ডটাকে কোন দিকে ঘোরাবে? স্যার এইভাবে ঘোরাবে স্যার। তাহলে এইভাবে ঘোরানো মানে, এইভাবে ঘোরানো মানে অ্যান্টি ক্লক ওয়াইজ। এবার এই বল বাদ, এই টর্ক বাদ, বল এবং দূরত্ব বাদ, ওই বল এই বস্তুটাকে কোন দিকে ঘোরাবে? এটাকে ওইদিকে ঘোরাবে। ওইদিকে ঘোরাবে না? হ্যাঁ গাধারা, এই বল কোন দিকে ঘোরায় দেখ না। ইনকের ঘোরানো মানে কি? এটা কি ক্লকওয়াইজ, তাই না? এইদিকের বল এটা এইদিকে ঘুরাই, আবার এটা ওইদিকে ঘুরাই। এইদিক আর এইদিকে হলো, এইদিক মানে এন্টি আর এইদিক মানে কলক। আমার ডাইরেক্ট উল্টা, সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু আমি কি বোঝাচ্ছি তোরা তো সে বুঝছি। তাহলে এই বল এই দণ্ডটাকে এইভাবে ঘোরাতে চাবে, অ্যান্টি ক্লকওয়াইজ। আবার এই বল এই দূরত্বের গুণফল দিয়ে যে টর্ক সৃষ্টি হবে, সেই টর্ক এই বস্তুটাকে এই দিকে ঘোরাতে চাবে। এই দিকে ঘোরানো মানে ক্লক ওয়াইজ। তাহলে দূরে দুই দিক হলো না? এইদিকে ঘুরালে ক্লকওয়াইজ, ওইদিকে ঘুরালে অ্যান্টি ক্লকওয়াইজ হলে টর্ক হবে আউটওয়ার্ড রে বাবা। ক্লকওয়াইজ হলে টর্ক হবে ইনওয়ার্ড রে বাবা। আউটওয়ার্ড যদি পজিটিভ হয়, ইনওয়ার্ড নেগেটিভ। হ্যাঁ, এটাতে টর্ক কি হবে? এটাতে টর্ক টাউ 1 সমান সমান আর ইন্টু এফ আর 2 এফ 10 দুকোণ 20 কি রে আউট। আউটওয়ার্ড। এবার এই বল দিয়ে যে টর্ক সৃষ্টি, টর্ক টাউ 2, এই বল দূরত্ব কত? আর ইন্টু এফ, আর কত 2, এফ কত 10 2 কত 20 নিউটন ইন্টু মিটার, আই এম সরি নিউটন ইন্টু মিটার। তাহলে এটা কি? এটা হলো ইনওয়ার্ড। এটা তুই কি বলবি? 90 কনসেপ্ট কি বলবি? টর্ক টাউ ভেক্টর সমান সমান টর্ক টাউ 1 ভেক্টর যোগ টর্ক টাউ 2 ভেক্টর। দুটি ভেক্টর 180 ডিগ্রি কোণে থাকলে লব্ধি ভেক্টর হয় বিয়োগফল। ভেক্টর পড়ে আয় আবার, এটা ভেক্টর, এটা বি ভেক্টর, এটা এ, এটা বি, এটা এ, এটা বি। তাহলে লব্ধি ভেক্টর কত হয়? এ মাইনাস বি, আর এ এদিকে বি, তাহলে এ প্লাস বি। লব্ধি সর্বোচ্চ, লব্ধি সর্বনিম্ন পড়ে আসিস নি? তাহলে এই দুটা কত ডিগ্রি কোণে আছে? 100 ইন আউট ইন 180 ডিগ্রি কোণে।
টর্ক 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 180 কোণে। তাহলে এখান থেকে লব্ধি টর্ক কি বের করবো? টাউ নেট, নেট লব্ধি সমান সমান, হ্যাঁ হ্যাঁ, টর্ক টাউ ওয়ান যদি পজিটিভ হয় টর্ক টাউ টু হবে নেগেটিভ। এটাও 20 ওটাও 20, কাটাকাটি নেট টর্ক 0 রে বাবা। যদি এই সময় কেউ এখানে টোকা মারে তাহলে এটা সমকৌণিক ভেবে এভাবে ঘুরবে, যদি কেউ এখানে টোকা মারে তাহলে এইভাবে সমকৌণিক ভেবে ঘুরবে। এটাই বাস্তব। বুঝছিস বুঝছিস? আর যদি কেউ না টোকা মারে স্থির থাকবে সারা জীবন ওদের মতো, বুঝছিস? এটার নাম কি? টর্কের কি অবস্থা? সাম্যাবস্থা। এটা আমি তোকে বললাম। বাট যদি এই টর্ক দিয়ে এই টর্ক ক্যান্সেল না হতো তাহলে কিন্তু লব্ধি টর্ক দিয়ে দেয় ঘুরতো। ক্লিয়ার কিনা? এবার লব্ধি টর্ক দিয়ে ঘোরাঘুরি দেখবি। আচ্ছা খেয়াল করো, এটা আমার ঘূর্ণন অক্ষ, এইদিকে আমি বল দিয়েছি, এদিকে 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 বল দিয়েছি 20 নিউটন, আর এটা আমার 2 মিটার। খেয়াল করো, এটাও আমার 2 মিটার, 2 মিটার। বাট এবার ওইদিকে বল দিয়েছি 10 নিউটন। এখন কি হবে? এই বল দিয়ে এই বডিটা এইভাবে ঘুরতে চাবে, এই দিকে ঘুরতে চাবে, তার মানে ওই দিকে ঘুরতে চাবে। আর এই বলতে বডিটা ওই দিকে ঘুরতে চাবে। ক্যারে এডে আর ওডে কি এক, এডে কি ওয়াইজ অ্যান্টি আর ওডে। তাহলে এই টর্ক যদি টর্ক টাউ ওয়ান হয়, টাউ ওয়ান সমান বল এবং লম্ব দূরত্ব এবং লম্ব বলের গুণফল, তাহলে 20 গুণন 2, 20 দুগুণ 40 নিউটন ইন্টু মিটার। এটা কি ওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। কি কোনো দিক? ঘোরার প্যাটার্ন, ঘোরার প্যাটার্ন। কি আউট করে উঠলা? ঘোরার প্যাটার্ন। ক্লকওয়াইজ কি? ঘোরার প্যাটার্ন। এটা কিন্তু ঘোরার প্যাটার্ন দিয়েও দিক বলা যায়, মানে এর মধ্যে দিক আছে, এটা আমি বুঝবো। ক্লকওয়াইজ যখন নাম নেবো তখন ওই কিন্তু দিক না, কিন্তু স্যার বুঝবি ও আচ্ছা ক্লকওয়াইজ বললো কে, মানে ওই এটা যে ভেক্টর রাশি এটা বোঝানোর চেষ্টা করলো। দেখছিস তুই কত বুদ্ধিমান। কি বললো স্যার রে? ঘুমাচ্ছিলি? এটি যদি অ্যান্টি ক্লকওয়াইজ দিস, স্যার বুঝবি যেটা দিক না, দিক কি? আউটওয়ার্ড। ওটা কেন দিল ওই বুঝে যাবি এর মধ্যে দিক আছে, এটা ওই বুঝাইছে। দেখ যেমন তোরা যদি না বুঝিস এদিকে খেয়াল কর, এদিকে খেয়াল কর, তাহলে খেয়াল করলে তুই বুঝবি। এই জায়গাতে আমি লিখবো অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কি দিক? কি তার মধ্যে দিক আছে সে বুঝাইছে। এবার খেয়াল কর, খেয়াল কর টর্ক টাউ টু কত হবে? টর্ক টাউ টু, স্যার টর্ক টাউ টু সমান 20 10 ইন্টু 2, তাহলে 10 ইন্টু 2 তাহলে সমান 20 নিউটন ইন্টু মিটার। এবার এই জাত লাগবো এটা মানে ক্লকওয়াইজ। আমি কি দিক লিখছি? ঘোরার প্যাটার্ন আমি বুঝাইছি। একটা আরেকটা বিপরীত রে বাবা। কি বিপরীত রে বাবা? এখন আমার এটা যদি এন্টি হতো, এটাও যদি এন্টি হতো, তার দূরে কি করে দিতাম? যোগ। একটা এন্টি আর একটা ক্লক, এবার দূরে কি করে দেবো? বিয়োগ। ঘোরার প্যাটার্ন যদি সেম হয় তাহলে টর্ক দূরে করে দেবো যোগ, লব্ধি টর্ক বার করার সময়। আর ঘোরার প্যাটার্ন যদি ভিন্ন হয় তাহলে টর্ক দূরে কি করে দেবো? বিয়োগ। তার মানে এখানে টাউ নেট বা লব্ধি এটা কত হবে স্যার? স্যার এটা ধরেন আপনি পজিটিভ 40 আর এটা ধরেন নেগেটিভ। ওকে, মারামারি করলো, করে অ্যান্সার হলো 20 নিউটন ইন্টু মিটার। মারামারি জিতলো কে? তাহলে ঘোরার প্যাটার্ন হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এইটা তার মানে লব্ধি যে ঘোরার প্যাটার্ন তার ডিরেকশন, লব্ধি টর্কের ডিরেকশন কোন দিকে? এটার দিকে। এটা মানে কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ তো দিক না, তাহলে আমি অ্যান্টি ক্লকওয়াইজ বোঝানোর জন্য আমি বুঝে নেব বাইরের দিকে, আউটওয়ার্ড। তাহলে এই ডিরেকশনটা কোন দিকে? আউটওয়ার্ড। তাহলে এই কি ছিল? এই ডিরেকশনটা কোন দিকে ছিল? আউটওয়ার্ড। আর ওই কি? ইনওয়ার্ড।
তাহলে ঘোড়ার প্যাটার্ন লিখেও তুই দিতে পারিস, দিয়ে লব্ধি টর্ক বের করার সময় যদি একই প্যাটার্ন হয় যোগ করবি, বিপরীত প্যাটার্ন হলে বিয়োগ করবি। এখানে কত টর্ক দিয়ে বস্তু ত্বরান্বিত হচ্ছে, মানে কৌণিক ত্বরণ সৃষ্টি হচ্ছে 20 নিউটন মিটার দিয়ে। এটা হচ্ছে লব্ধি টর্ক, বুঝতে পারছিস? তাহলে ওখানে লব্ধি টর্ক কত? সামেশন অফ টাউ নেট, এখান থেকে আমি বলতে পারবো, এটা বলতে পারবো, এটা বলতে পারবো, দেখিস দেখিস দেখিস, এটা বলতে পারবো, সামেশন অফ টাউ সমান সমান 0। বুঝছিস না বুঝিস নি, বুঝছিস না বুঝিস নি, বুঝছিস না বুঝিস নি, সামেশন অফ টাউ সমান সমান 0। কেমনি স্যার, কেমনি আবার এই টাউ নেট 0 লাখ, তাহলে টাউ ওয়ান সমান কি লিখবি? টাউ টু, টাউ ওয়ান দিয়ে টাউ টু কি হচ্ছে, কাটা যাচ্ছে, তাহলে লব্ধি টর্ক কত? 0 হয় যে লব্ধি টর্ক 0। তাহলে এখান থেকে আমি এটাও লিখতে পারবো। এটা কোন সূত্র, কে বলতে পারবে? জোরে বল। নিউটন। সম্মান দিস, খালি প্রথম সূত্র করলে হবি? আঙ্কেলের প্রথম সূত্র স্যার, সম্মান দিস। তাহলে এটা আঙ্কেলের প্রথম সূত্র, ওই যে লব্ধি বল 0। বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক বল শূন্য হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। এই জায়গায় বলবো বাহ্যিক টর্ক শূন্য হলে ঘূর্ণনশীল বস্তু ওইভাবেই ঘুরতে থাকবে, অঘূর্ণনশীল বস্তু সারা জীবনেও ঘুরবে না। মিল মহব্বত রোগীর সাথে কৌণিকের। আমি কি বুঝাতে পারছি? তাহলে এখানে পাঠ কটা আছে? 2টা, একটা ওই পাঠ, একটা দ্রুত। এটা একটা দণ্ড, কথা বলবো না, এটা একটা দণ্ড। এই ছেলে তুমি কথা বলছো, এটা একটা বড় সড়ো দণ্ড। দেখো তো বড় দণ্ড কত বড়, অনেক বড়, এটা বড় সড়ো একটা দণ্ড। এই দণ্ডের আমি এখানে দেবো একটা সাপোর্ট, মাঝখান গুটি হয় এটি, এখানে দেবো আমি একটা সাপোর্ট, এখানে দেবো সাপোর্ট। এবং দণ্ডের এখানে আমি একটা, খেয়াল করি আমরা একটা ইট ঝুলায় দেবো এখানে। ইটের ভর এম, নিচে দিয়ে কাজ করবে আমরা, আমি সরি কারেক্ট। হ্যাঁ, নিচে দিয়ে কাজ করবে এম জি, আর এম জি কি একটা বল না? এ ভাই এম জি কি একটা বল না? এটা হচ্ছে আমাদের আর। এখানে বসে দেবো আমি এক ছাত্র, এইদিকে বল দিতে বলবো এফ, সে বল দিবে আমার ছাত্র। হ্যাঁ অবশ্যই কথা বলে ছাত্রীটাকে আনবো না, হাসির কথা না, ছাত্রীর বা ছাত্রের এভাবে এটা এইটা গুণন অক্ষ থেকে এটা দূরত্ব এই অক্ষের সাপেক্ষে ঘুরবে। এরকম তাহলে এর সাপেক্ষে এরকম ঘোরা মানে একটা প্যাটার্ন, আবার এর সাপেক্ষে ওইরকম ঘোরা মানে আর একটা প্যাটার্ন। বুঝতে পারতে পারছি? তাহলে দুটো প্যাটার্ন। এবার খেয়াল করবা, তাহলে এটা হচ্ছে আমাদের ঘূর্ণনের অক্ষ, তাহলে ওই জায়গায় হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ, এই জায়গায় আমরা সেটা নিয়ে আসছি, আমরা তোমাকে প্রদর্শন করছি। এটা এই জায়গায় ঘূর্ণন অক্ষ, আমাকে কিন্তু ওইভাবে বল দিতে হচ্ছে। বলো বলো, এই কথা বলবি না, পড়বে না। এম জি এইদিকে, এম জি এইদিকে, এটা আর এটা কোন দিকে ঘুরতে চাবে এম জি জনিত কারণে? স্যার এইদিকে, স্যার এইদিকে মানে কি ওয়াইজ ক্লকওয়াইজ। এই ছাত্রে বল দিয়ে এই পুরো দণ্ডটা কোন দিকে ঘুরতে যাবি? এইদিকে, এইদিকে মানে এইদিকে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ। আলাদা না? আলাদা কি না? তুই গেছস, তুই গেছস, তুই গেছস, তোর মান সম্মান বাঁচা। এবার খেয়াল করি আমরা একটু,
এই হাত দিয়ে এই যে এটা ছাড়ে দিলে দেখো এটা বল কম দেবো, দেখো এটা বল কম দেবো, এটার উপরে খেয়াল করো, এটা এই হাতের উপর বল কম দেবো, তাহলে কোনটা বাড়ে যাবে? এই হাতের উপর বল কম দেবো, তাহলে কোনটা বাড়ে যাবে? এই কোনটা বাড়ে যাবে? এমজি বাড়ে যাবে। তাহলে এমজি যদি বেশি হয়ে যায় তাহলে দেখো কোন দিকে করে, কোন দিকে করে? নিচে, ক্লকওয়াইজ। এবার দেখো একটু, আমি এই বলটাকে বাড়ি দেবো, ওই হাতের বলটা বাড়ি দেবো, দেখো তো, তাহলে দেখি কোন দিকে করে। দেখেছো দেখেছো করে অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যেহেতু মাঝখানে রাখছি, ওই এমজি যত আমার এই বলের পরিমাণও, এই হাতের বলের পরিমাণও তত, কারণ এখানে লব্ধি টর্ক কত? 0। এটা নিয়ে তো কথা হলো নাকি? এমজি ইন্টু আর এর পরিমাণ যা, এই আর আর এই এফ এর পরিমাণ তাই। আচ্ছা স্যার, কিন্তু যখন এইরকম হবে তখন এমজি থেকে এই এফ এর পরিমাণ কি হলো? বাড়লো। আর যখন এরকম হবে তখন এর পরিমাণ বাড়লো। ক্লিয়ার কিনা? যখন আমার এই সময় কি লব্ধি টর্ক 0? না। এই সময় কি লব্ধি টর্ক 0? এই সময় লব্ধি টর্ক 0। বার করো, কাম করে ফেলবি। এবার পেছন থেকে সোহেল, ওকে, এবার খেয়াল করো, এমজি নিচে, দিস ইজ আর ছোট, তারপরে এখানে টর্কের মান কম। হুজুর হালকার উপর আছে, প্যারাই নাই। কেন? কারণ হুজুরের আর অনেক বেশি, তাহলে বল অল্প দেওয়া লাগছে। হুজুর কোন দিকে বল দিচ্ছে? নিচের দিকে, তাহলে বলটা দিচ্ছে কম। এই যে দেখো কি সুন্দর মুখের চেহারা, দেখো ওর মুখের চেহারা কি হবে দেখো নি, ধীরে 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 ওর মুখের দিকে তাই দেখো, দেখো ওর মুখের দিকে তাকাবা, ধীরে ধীরে দেখো ওর মুখের চেহারা কি হয়। বাহ, এখন তো সুন্দর লাগছে। কিন্তু আমার কিন্তু টর্কের পরিমাণ একটু কি হয়েছে? বাড়ছে। তার মানে এখানে কিন্তু আরো পরিমাণ বাড়ছে, বিদায় নিচের দিকে এইটা মানে হলো ক্লকওয়াইজ টর্কটা বাড়ছে। ওই দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এম জামা দিচ্ছে ক্লকওয়াইজ। আমার পাওয়ার ভোজন ফেলে দিস না। কারে দলে কে সোজা করে পারিস না? সিয়ারা এতেই এটা দেখাতে ধর, দেখাও তুই। হ্যাঁ দেখো স্যার, আমি খুব পণ্ডিত। হ্যাঁ, কি কেমন এখনো কি তুই এমজির সাথে পারছিস? আমি এতক্ষণ এমজি এক হাত দিয়ে কন্ট্রোল করছি, তুই কি তাও চাপি হয়ে গেল, আমার চাপি হয়ে গেল মানে। হ্যাঁ সারা দেখি তোর কারিশমা। এবার দেখ, আর এটা এমজিটা ধীরে ধীরে টর্কের পরিমাণ বাড়াচ্ছি, আর তোমরা আমি কিন্তু ওর মুখের চোখের দিকে তাকাইছি। লড়াক দেখি মান সম্মান বাঁচা। এই তোমরা ভিডিও করছো না? করছো, সাবাস। মানে এখানে টর্কের পরিমাণ এত বেশি হয়েছে যে হুজুর কোনোভাবেই এই নিজের দিকে বল দিয়ে টিকতে পারছে না। তো ওকে যদি আমি একটু হেল্প করি তাহলে একটু আমরা মনে দুজন মিলে অবশ্যই পারবো, কারণ আমরা দুজন মিলে আবার বল দিচ্ছি, অবশ্যই টর্কের পরিমাণ অনেক বেশি। এখানে আরো নিচে নিয়ে গেলেও আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, হাত ধরে ধর, এটা টিক বেশি না খায়। হ্যাঁ আমরা তাও পারবো, আমাদের সেই সব মধ্যে আছে। আমরা এখন মনে পারবো না, আমরা বেশি। হ্যাঁ দুজন মিলে, হ্যাঁ পারবো রে রে, পারছি রে। এই যে হচ্ছে, হ্যাঁ উল্টা হতে পারবো। এটা দিয়ে সাপোর্ট দিছিলাম। হ্যাঁ এটা এবার দেখিস আমাদের বলে বলে মারাবো এখানকার টর্কের তুলনায়। টর্ক অনেক বেশি, দিস এমজি দিস আর টর্ক অনেক বেশি। খেয়াল কর, হ্যাঁ ওই যে এমজি বলে মারা গেল, তাই ওইদিকে ঘুরে গেল। আমরা এখন বলে বলে মারাবো বল। হ্যাঁ দেখেছিস? হ্যাঁ